বাবা, তোর বাপ তোকে দোকানে যেতে বলেছে। কেন মা? তোর বাবার অনেকটা অসুস্থ, তারপরও ও দোকানে গেছে। আমাদের অবস্থা তো তুই বুঝতে পারিস। একদিন দোকানে না খুললে আমাদের সংসার চলবে না। আচ্ছা মা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাই। আচ্ছা, তাহলে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য ভাত বাড়ছি। তারপর স্বাধীন তার মায়ের কাছ থেকে রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্বাধীন তার মায়ের কাছে গিয়ে বলতে লাগে, মা, কই তুমি? খেতে দাও। একটু বস, আমি খাবার নিয়ে আসছি। তারপর স্বাধীনের মা রুম থেকে বেরিয়ে রান্নাঘর থেকে খাবার বেড়ে নিয়ে এসে স্বাধীনের সামনে দেয়। খাবার দাবার শেষ করে স্বাধীন তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে তার বাবার দোকানের উদ্দেশ্যে। চলেন এবার স্বাধীনের পরিচয় দেওয়া যাক। আমাদের গল্পের নায়ক হচ্ছে স্বাধীন। তার বাবা একজন চাওয়ালা। ফুটপাতে তাদের একটা দোকান আছে। সে দোকানে যা ইনকাম হয় তা দিয়ে তাদের সংসার চলে। ফুটপাতে দিয়ে হাঁটতে হাঁটতে তার বাবার দোকানের সামনে চলে আসে স্বাধীন। তখনই স্বাধীনের বাবার স্বাধীনকে দেখে ফেলে। স্বাধীনকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগে, তুই এসেছিস বাবা? আমি আরো ভাবছিলাম যে দোকান বন্ধ করে বাসায় চলে যাব। শরীরের অবস্থা খুব একটা ভালো না। তাহলে তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও, আমি দোকানদারি করছি। শোন, তুই কিন্তু অনেক রাগী, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা বাবা, তুমি তাহলে বাসায় চলে যাও। আর শোন, সালাম মাস্তানে ভাই আসতে পারে, ও এসে যা চায় তাই দিবি, আর ওর কাছ থেকে টাকা চাইবি না। কেন বাবা, ওর কাছ থেকে টাকা চাইবো না কেন? শোন, পুরো শহরে বড় বড় ব্যবসায়ীরা ভয় পায় সালাম মাস্তান আর সালাম মাস্তানের ভাইদের, আর সেখানে তো আমরা মাত্র চাওয়ালা। তাই বলে কি মুখ বুজে সব কিছু সহ্য করব? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করবি, আর ওদের মুখের উপরে কিছু বলবি না। দেখবি আমার দোকান ভেঙে দিয়ে চলে যাবে, তখন না খেতে পেয়ে মারা যাব। আচ্ছা বাবা, তাদেরকে কি কিছুই বলবো না আমি? তারপর তার বাবা স্বাধীনকে দোকানটা বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগে। তখন স্বাধীন পকেট থেকে 10 টাকা বের করে তার বাবাকে দেয়। কিসের টাকা এটা? তুমি যে সকালে আমাকে দিয়েছিলে কলেজে যাওয়ার জন্য টাকা, এটা সেই টাকা। আর আমার টাকা লাগেনি। তোমার তো শরীর অসুস্থ, তাই তুমি টাকাটা নিয়ে বাড়িতে যাও। আমার লাগবে না, তুই কালকে টাকা নিয়ে কলেজে যাস। কলেজ তো এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, তো কলেজে হেঁটে যাওয়া যায়। আর আমার হাত খরচ লাগে না, সেটা তো তুমি ভালো করেই জানো। তারপর স্বাধীনের বাবা স্বাধীনের কাছ থেকে 10 টাকা নিয়ে একটা রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর স্বাধীন গিয়ে দোকানদারি করতে লাগে। একটু পর অনেকগুলা গুন্ডা একত্রিত তাদের দোকানের দিকে আসতে লাগে। এসে তাদের দোকানের সামনে নেমে তাদের দোকানের বেঞ্চিতে বসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে ছোট, তোর বাপ কই? ভাই, বাবা একটু অসুস্থ, তাই বাসায় চলে গেছে। শালার পুরা এক পা কবরে গেছে, দোকানদারি কইরা খায়। তোর মতো একটা দামড়া ছেলে থাকতে বুড়া বাপরে দিয়া কেন দোকানদারি করায় খাস? সালামের ছোট ভাইয়ের কথাগুলো শুনে মুহূর্তে রেগে যায় স্বাধীন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দোকানে বসে থাকে। একটু পর সালামের ছোট ভাই স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে, তা ভালো চা বানাতে পারিস তো নাকি? হ্যাঁ ভাই, বানাতে পারি। তা 25টা চা বানা। তারপর স্বাধীন ভদ্র ছেলের মতো 25টা চা বানিয়ে সালামের ছোট ভাইয়ের পাশে থাকার প্রত্যেকটা ছেলেকে চা দেয়। সকলকে চা দিয়ে স্বাধীন দোকানের ভিতরে এসে চেয়ারে বসতে। ওই পাশ থেকে সালামের ছোট ভাই তার ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি রে, তোরা আর কিছু খাবি? তারপর সালামের ছোট ভাই সেখান থেকে উঠে চলে যেতে যাবে। তখনই স্বাধীন পেছন থেকে সালামের ছোট ভাইকে বলতে লাগে, ভাইয়া, এতগুলো চা খেলেন, দামটা দিলেন না যে? চার দাম নিবি তাই না? হ্যাঁ, তাহলে দোকানের বাইরে আয়, টাকা নিয়ে যা। তারপর স্বাধীন দোকান থেকে বেরিয়ে সালামের ছোট ভাইয়ের কাছে গিয়ে টাকা নিতে যাবে। তখনই সালামের ছোট ভাই ঠাস ঠাস করে স্বাধীনের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। আর তখনই রেগে গিয়ে সালামের ছোট ভাই স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর সাহস কি করে হয় আমার কাছ থেকে টাকা চাওয়ার? এতে তোর সৌভাগ্য যে আমরা তোর বাবার দোকান থেকে চা খাই,
জানিস কত বড় বড় রেস্টুরেন্টে মালিকরা বলে আমার এখানে খান ফ্রি, কিন্তু তোর বাবার হাতের চা এক অন্যরকম স্বাদ আছে, তার কারণে এখানে চলে আসি। আর তুই কি না আমাদের কাছ থেকে টাকা চাচ্ছিস? কথাটা বলে সেখান থেকে চলে যায় সালামের ছোট ভাই। হঠাৎ থাপ্পড় খেয়ে স্বাধীন মাটিতে পড়ে যায়। তারপর সেখান থেকে সালামের ছোট ভাই চলে যেতে স্বাধীন উঠে নিজের শরীর মুছে দোকানের ভিতরে গিয়ে দোকানদারি করতে লাগে। সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে ঘরের উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন। বাড়িতে গিয়ে দরজাতে নক দেয়। তার মা দরজা খুলে দেয়। স্বাধীনকে মন মরা দেখে তার মা স্বাধীনকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? পাশে তার বাবা বসেছিল। স্বাধীনের মুখের দিকে তাকিয়ে দেখে 5 আঙ্গুলের দাগ বসে আছে। তখনই স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোকে বারবার করে মানা করেছিলাম যে সালাম মাস্তানের ছোট ভাইয়ের কাছ থেকে টাকা চাইবি না, কিন্তু চেয়েছিস আর টাকা দেয়নি আর তোকে থাপ্পড় মেরেছে। স্বাধীনের মুখের দিকে তাকিয়ে তার বাবা বুঝে যায় যে তার সাথে কি হয়েছে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে কথাগুলো। বাবার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তেই বোকা বনে যায় স্বাধীন। নিজেকে সামলে নিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, না বাবা, তেমন কিছু হয়নি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে স্বাধীন তার রুমে চলে যায়। রুমে গিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে খাটে শুয়ে একটু রেস্ট নেয়। কিছুক্ষণ পর স্বাধীনের মা রুমে প্রবেশ করে। স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, সোনা বাবা, রাগ করে কি করবি বল, আমাদের জীবনই এরকম। আর রাগ করে লাভ নাই, চল নিচে গিয়ে ভাত খেয়ে নে। তারপর স্বাধীন মায়ের সাথে নিচে চলে যায়। নিচে গিয়ে তার বাবার সাথে বসে খাবার খেয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে একটু পড়াশোনা করে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ব্যস্ত শহরটাতে একটু হাঁটতে লাগে। হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগে। তখনই তার মা পিছন থেকে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, সোনা বাবা, আজকে তোর কলেজে যেতে হবে না। কেন মা, কলেজে যাব না কেন? তোর বাবার শরীরটা আজ অনেক খারাপ, আর বাসাতেও তেমন খাবার নেই। কালকে যা দোকানে থেকে এনেছি সব টাকা ওষুধ কিনে এনেছে তোর বাবা। সকালের জন্য ভাত হবে, কিন্তু দুপুরে কি খাবো তা ঠিক নেই। তুই দোকানে চলে যা, বিকেলে আসার সময় চাল ডাল কিনে আনিস। আচ্ছা মা। তারপর স্বাধীন তার কলেজের পোশাক চেঞ্জ করে আরেকটি পোশাক পরে নেয়। তারপর নিচে গিয়ে খাবার খেয়ে তার বাবার চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছে। দোকানে গিয়ে দোকান খুলে বসে রয়েছে স্বাধীন। তখনই তার এক কলেজের বান্ধবী গাড়ি নিয়ে তাদের দোকানের সামনে দিয়ে যেতে লাগে। অমনি স্বাধীনকে দেখে ফেলে। ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বললে ড্রাইভার গাড়ি দাঁড় করায়। তারপর তার কাছে থাকা মোবাইল ফোন দিয়ে স্বাধীনকে সহ দোকানের একটা ছবি তুলে নেয়। অন্যদিকে স্বাধীন মন দিয়ে দোকানদারি করতে লাগে। বিকালের দিকে আবার সেই সালামের ছোট ভাই তার পোলাপান নিয়ে দোকানে চলে আসে। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, আজকেও তুই তোর বাবা কই? আসলে ভাই, আমার বাবা অনেক অসুস্থ, তাই দোকান আসতে পারছে না, তাই আমি চলে এসেছি। তুই তাহলে একটা কাজ কর, আমাদের দলে যোগ দে। প্রত্যেক দিন অনেক টাকা করে পাবি, আর তোর বাবার ভালো চিকিৎসা করাতে পারবি। ধন্যবাদ ভাইয়া বলার জন্য, কিন্তু আমি হালাল রোজগার করে খেতে চাই। স্বাধীনের মুখ থেকে এরকম কথা শুনে রেগে যায় সালামের ছোট ভাই। তারপর দৌড়ে স্বাধীনের কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগে, তার মানে কি তুই বলতে যাচ্ছিস যে আমরা যা রোজগার করে তা বেহালাল? হঠাৎ থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যায় স্বাধীন। তারপর পড়া থেকে উঠতে উঠতে সালামের ছোট ভাই উদ্দেশ্য করে বলতে লাগে, কই ভাই, আমি কখন বললাম আপনারা যা রুজি রোজগার করেন তা বেহালাল? তারপর সেখান থেকে উঠে স্বাধীন দোকান রুমে গিয়ে
সালামের ছোট ভাইদের জন্য চা তৈরি করে তাদেরকে দেয়। কালকে নাই আজকে টাকা না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দোকান থেকে যা রোজগার করেছে সে টাকাগুলো নিয়ে বাজারে গিয়ে চাল ডাল কিনে স্বাধীন বাড়িতে ফিরে। বাসায় গিয়ে দরজায় কড়া দিতে তার মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, তোকে এই 2টা দিন অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তোর বাবা সুস্থ থাকলে কখনো তোকে দোকানে পাঠাতাম না। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের মা স্বাধীনের হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্না বসিয়ে দেয়। কিছুক্ষণ পর রান্না শেষ হলে স্বাধীনকে ডাকতে লাগে। বাবা, খাবার রেডি, এসে খেয়ে যা। আসি মা। তারপর স্বাধীন তার রুম থেকে বেরিয়ে খাবার রুমে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসে। রুমে গিয়ে পড়তে বসে স্বাধীন। পড়াশোনা শেষ করে ঘুমিয়ে যায় পরের দিন। সকালবেলা ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে। শহরটা একটু ঘুরে দেখে। ফুটপাতে, ফ্লাইওভার, অলিতে গলিতে পড়ে আছে অবনত শিশু। আর স্বাধীন মনে মনে ভাবছে, এদের জন্য যদি কিছু করতে পারতাম নিজেকে অনেক উপকৃত মনে হতো। যেখানে নিজেদেরই দিনকাল চলে কষ্টে, তাহলে এদের বিষয় নিয়ে ভাবাটা বোকামি। কিন্তু আমি যদি বড় হতে পারি তাহলে এদেরকে আমি দেখব। এই ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায় বাসায় স্বাধীন। বাসায় গিয়ে দেখে তার বাবা বসে থেকে টিভি দেখছে। স্বাধীন তার বাবার কাছে গিয়ে বসে। বাবাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, বাবা, তোমার এখন কেমন লাগছে? হঠাৎ ছেলের এরকম কথা শুনে পাশে ঘুরে দেখে তার কাছে বসে আছে স্বাধীন। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে তার বাবা বলতে লাগে, হ্যাঁ বাবা, এখন একটু ভালো লাগছে। আজকে তোকে দোকানে যেতে হবে না, আমি যাব। তুই কলেজে চলে যাস। বাবার মুখে থেকে এরকম কথা শুনে স্বাধীনের মুখে হাসি শেখে। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বাবাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে। ওকে বাবা। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে বের হতেই যাবে, তখনই স্বাধীনের মা স্বাধীনকে পেছন থেকে ডাক দিয়ে বলতে লাগে, কই যাচ্ছিস তুই? খাওয়া দাওয়া করে যদি তো কলেজে নাকি? না, আমার ক্ষুধা লাগেনি। কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করব। তারপর স্বাধীন বাসা থেকে বেরিয়ে সোজা কলেজে চলে যায়। কলেজে গিয়ে স্বাধীনের বন্ধুরা যেখানে আড্ডা দেয় সেখানে চলে যায়। স্বাধীন তার বন্ধুদের কাছে গিয়ে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে। কেমন আছিস তোরা? স্বাধীনের কথায় কোনো উত্তর না দিয়ে তার বন্ধু বান্ধবীগুলা নিজেদের মাঝে কথা বলতে লাগে। এরকম ব্যবহার দেখে মুহূর্তেই অবাক হয়ে যায় স্বাধীন। তারপর নিজেকে সামলে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে, তোদের আবার কি হলো? আমার সাথে কথা বলছিস না কেন? আমরা কোনো চাওয়ালার সাথে কথা বলতে চাই না। ও, তাহলে তোরা আমার পরিচয় জেনে গেছিস? কিছুদিন পরে এমনিতেই বলতাম তোদেরকে। আগে থেকে জেনে গেছিস, ভালো হয়েছে। দেখ, তোর সাথে আমরা কেউ আর কথা বলতে চাচ্ছি না। একটা সাধারণ চাওয়ালা আমাদের বন্ধু ভাবতে কিরকম গাও শিউরে ওঠে। আর শোন, আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। এরকম কথা শুনে মুহূর্ত বোকা বনে যায় স্বাধীন। মাঠের দিকে তাকিয়েছিল, তখনই তার বন্ধু মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, ও চাওয়ালার বা চাওয়ালার ছেলে যাই বলি না কেন, আলার পথে ইনকাম করে খায়। তোরা কেউ কি শিওর দিয়ে বলতে পারবি যে আমার বাবা হালাল পথে ইনকাম করে খায়? জানি কেউ পারবে না, কিন্তু স্বাধীনকে দেখ, সে বুক ফুলিয়ে বলতে পারবে যে তার বাবা হালাল ইনকাম করে খায়। আর শোন, তোদেরকে আমার বন্ধু ভাবতে লজ্জা লাগে। যেখানে তোরা মানুষকে টাকার বিনিময়ে চেনাস, সেইখানে বন্ধুত্বের কি মূল্য আছে বল? আর কোনো কথা না বলে স্বাধীনের বন্ধু সেখান থেকে চলে যায়। একটু পর স্বাধীন রওনা হয় ক্লাসের উদ্দেশ্যে। অন্যদিকে স্বাধীনের বন্ধু বান্ধবীরা নিজেদের মধ্যে বলাবলি করছে, আইসে স্বাধীনের হয়ে বড় বড় ডায়লগ দিতে। গরিবদের সাথে খুলে আমাদেরকে মানুষ গরিব ভাববে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। স্বাধীনের সাথে চলাফেরা করলে মানুষ আমাদেরকে গরিব ভাববে। আর আমাদেরও তো একটা লেভেল আছে না? আরে, ও তো আমাদের কলেজের টপার আর ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই চান্স পেয়েছে। আর কলেজে যে পড়ে ওর প্রতি মাসে এতগুলো টাকা কে দেয়?
আরে তুই জানিস না, প্রিন্সিপাল ওর কাছ থেকে কোনো টাকাই নেয় না, কারণ পুরো বিভাগের ভেতরে টপ হয়েছে, তাই কলেজের নাম হয়েছে। তার জন্য প্রিন্সিপাল স্বাধীনের কাছ থেকে কোনো টাকা নেয় না। ও তাই বল। মারিয়া যে বললো স্বাধীন একটা চাওয়ালা, সেটা থেকেই চিন্তা করছি ও কি করে, প্রিন্সিপালকে টাকা দেয়, তাহলে এই কাহিনী। তাদের মাঝে আরও কথোপকথন হতে থাকে। অন্যদিকে স্বাধীন আর তার বন্ধু গিয়ে বসে পড়ে ক্লাসরুমে। স্যার আসলে এক এক করে ক্লাস শেষ করে স্বাধীন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল, তখন একটা ছেলে দেখতে পায় একটি ছেলে ভিক্ষা করছে। একটু পর সেখান থেকে কোথায় যেন যেতে লাগে। স্বাধীন ছেলেটাকে অনুসরণ করে হাঁটতে লাগে। একটু পর একটা গ্যারেজে ঢুকে পড়ে ছেলেটা। স্বাধীন তার পিছু পিছু গ্যারেজে ঢুকে পড়ে। পরিত্যক্ত গ্যারেজে ঢুকেই তো স্বাধীন অবাক, কারণ সেখানে দেখতে পায় ওই ছেলেটার মতো অনেক ছেলেরাই আছে সেইখানে। তাদেরকে উদ্দেশ্য করে একটা লোক বলতে লাগে, শোন, তোরা কিন্তু আগের মতো টাকা দিচ্ছিস না আমাকে। জানি না তোরা ঠিক মতো কালেকশন করতে পারছিস কি না, আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস। তাই এখন থেকে আমি চিন্তা করেছি তোদেরকে দিয়ে শহরে ড্রাগ সাপ্লাই দেব। ওস্তাদ, ড্রাগস আবার কি? তোদেরকে অত বুঝতে হবে না, এটাও একটা নেশা, আর ওর দাম অনেক বেশি। আমরা যদি পুরো শহরটাকে ড্রাগ সাপ্লাই করতে পারি তাহলে অনেক টাকা লাভবান হব আমরা। এখন এইদিকে আয় সবাই, কয় টাকা করে আজকের জোগাড় করলি দেখি তো। তারপর এক এক করে ছেলেগুলো সেখান থাকা একটা লোকের কাছে গিয়ে টাকা দিতে লাগে। একটু পর স্বাধীন যে ছেলেটাকে অনুসরণ করলো সে ছেলেটা গিয়ে টাকা দেয়। তখনই ছেলেটার মাথার চুল টেনে ধরে লোকটা, বলতে লাগে, এটা কি তোর বাপের আশ্রম নাকি যে তুই টাকা নিয়ে আসছিস? তার মাঝ থেকে তো তুই তো 20 টাকা খেয়ে ফেলবি, তাহলে তোকে রেখে তো আমার কোনো লাভ নেই। কথাটি বলে ছেলেটাকে আবার ঠাস করে একখান থাপ্পড় লাগিয়ে দেয় লোকটা। এদিকে এই সব দৃশ্য দেখে মুহূর্তেই রেগে যায় স্বাধীন। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীন দৌড়ে লোকটার গলা চেপে ধরে বলতে লাগে, তোর কি ঘরে ছেলে নাই যে এই ছেলেদেরকে দিয়ে এভাবে কাজ করাচ্ছি? তোর কি মৃত্যুর ভয় নেই? তুই কে আর তোর সাহস কি করে হয় আমার গলা ধরা? আমি যেই হই না কেন, তোকে তা জানতে হবে না। তুই আগে নিজের কথা ভাব। কথাটা বলে স্বাধীন তার পেটে রড ঢুকিয়ে দেয়। মুহূর্তে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটা। সেখানে থাকা সকল ছেলেগুলো স্বাধীনকে দেখে বলতে লাগে, ভাই, আপনি ওস্তাদকে মেরে ফেলেন কেন? আজ থেকে আমাদেরকে দেখবে কে বলেন? আজ থেকে তোদের দেখার দায়িত্ব আমার। আর হ্যাঁ, একে যে আমি মেরেছি তোরা কাউকে বলবি না। আর এর লাশটাকে গ্যারেজের পিছনে পুঁতে রেখে দে। তারপর স্বাধীনের কথা অনুযায়ী ছেলেগুলো লোকটাকে তুলে নিয়ে গিয়ে গ্যারেজের পিছনে মাটিতে পুঁতে রেখে আসে। তারপর ছেলেগুলো স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তাই আপনি কি? এর আগে তো কখনো এখানে দেখিনি আপনাকে, হঠাৎ করেই মেরে ফেললেন কেন আমাদের বসকে? শোন, তোদের বস কি মেরে ফেলেছি কারণ তোদের বস তোদের উপর নির্যাতন করত। আমি তা সহ্য করতে না পেরে তোদের বসকে মেরে ফেলেছি। আর তোরা আজ থেকে অনাথ আশ্রমে থাকবি। তারপর স্বাধীন সেখানে থাকা ছেলেগুলোকে নিয়ে অনাথ আশ্রমে চলে যায়। অনাথ আশ্রমে গিয়ে সেখানে থাকা লোকটিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, আঙ্কেল, এই ছেলেগুলো আজ থেকে এখানে থাকবে। তুমি যে এখানে ছেলেদেরকে নিয়ে আসো, কিন্তু জানো না এই অনাথ আশ্রম কে চালায়। এই অনাথ আশ্রম চালাতো ইউনুস নামের এক লোক, কিন্তু সে কিছুদিন আগে মারা গেছে। এখন এই অনাথ আশ্রমটা একদম অচল। আর এই জমিটার দিকে নজর পড়েছে পাগলা ইমরানের। পাগলা ইমরান এসে বলে গেছে যে 3 দিনের ভিতর অনাথ আশ্রম রেখে চলে যেতে হবে। তাদের কথা বলার মাঝেই পাগলা ইমরান সেখানে উপস্থিত হয়। তারপর পাগলা ইমরান অনাথ আশ্রমের বৃদ্ধ লোকটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন, অনেক সময় দিয়েছি আর না, তুই এখনই এই অনাথ আশ্রম ছেড়ে চলে যাবি, আর আমি এখানে আমার স্বপ্নের শপিং মল বানাবো। পাগলা ইমরান কথা বলা শেষ করতে না করতে স্বাধীন দৌড়ে গিয়ে তার কলার চেপে ধরে। কিছু মুহূর্ত সেইখানে শুনশান নীরবতা পালন করে। একটু পর পাগলা ইমরান
স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আমাকে চিনিস না আমি কে। তুই আমার কলার ধরে একদমই ঠিক করিসনি। এর শাস্তি তো তোকে পেতেই হবে। চেয়ে থেকে তোরা কি দেখছিস? ছেলেটাকে ধর। কথাটি বলল পাগলা ইমরান তার ছেলেপেলেকে উদ্দেশ্য করে। মুহূর্তে তার ছেলেপেলে আশ্রমে ঢুকে স্বাধীনকে ঘিরে ধরে। এক পর্যায়ে একটা ছেলে হাতে ছুরি নিয়ে স্বাধীনকে আঘাত করতে আসে। তাদের আসতে দেখে স্বাধীন তো এমনি রেগেছিল। ওরা যখন কাছে আসে, স্বাধীন এক এক করে প্রত্যেকটা ছেলেকে মেরে মাটিতে ফেলে দেয়। তারপর স্বাধীন পাগলা ইমরানের কাছে চলে যায়। স্বাধীন পাগলা ইমরানকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি যেন বলছিলি তুই, তোর পরিচয় তো এখন বল, তোর পরিচয় দেখি, তোর কত সাহস। হাতের মধ্যে ধারালো চাকু ঘোরাচ্ছিল আর বলছিল কথাগুলো স্বাধীন। মুহূর্তেই থমকে যায় পাগলা ইমরান। কি বলবে চিন্তা করতে লাগে সে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে শেষে, তুমি কে? এর আগে তো কখনোই দেখিনি তোমাকে। আজ থেকে সবাই চিনবে আমাকে। আমি হচ্ছি এই শহরের নতুন মাফিয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে প্লিজ মারবে না। তোদেরকে বিশ্বাস করার চেয়ে গলিতে ঘোরাফেরা করা কুকুরগুলোকে বিশ্বাস করা ভালো। এই বলে স্বাধীন পাগলা ইমরানের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। মুহূর্তে পাগলা ইমরানের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তারপর স্বাধীন অনাথ আশ্রমে থাকা লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আজ থেকে কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না। আর পুলিশ আসলে বলবেন নিজেদের মাঝে ঝামেলা লেগে মারামারি করেছে তারাই। মাঝখান দিয়ে পাগলা ইমরান মরে গেছে। বৃদ্ধাশ্রমে থাকা লোকটিকে কথাটি বলে স্বাধীন। সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাসায় এসে স্বাধীন তার রুমে এসে ওয়াশরুমে চলে যায়। বেরিয়ে এসে খাটে শুয়ে রেস্ট নিচ্ছে আর মনে মনে ভাবছে স্বাধীন, আজ আমি এগুলো কি করলাম? নিজের হাত দিয়ে দুইটা মানুষকে মেরে ফেললাম। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে স্বাধীন আবার বলতে লাগে, না না না, এগুলো ভাবলে চলবে না। এই শহরের মানুষের পাশে আমার দাঁড়াতে হবে। আর আমি একটা নতুন শহর সবাইকে উপহার দেব, যাতে থাকবে না কোনো মাফিয়া, না থাকবে কোনো ডনের অত্যাচার, না থাকবে কোনো চাঁদাবাজি। শুয়ে থেকে কথাগুলোই ভাবছিল স্বাধীন। তখনই তার মা তার রুমে প্রবেশ করে। স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে বাবা, তোর পিঠে কি হয়েছে? এরকম দাগ কেন? দেখি দেখি। তেমন কিছু না, ওয়াশরুমে গিয়ে পিছলে পড়ে গেছিলাম। একটু দেখে শুনে কাজ করবি না? কিভাবে কাজ করবি তুই? নিজে আয়, খাওয়া বেরিয়েছি, খাওয়া দাওয়া করে নে। আর আজকাল তোর বাবার শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। কালকে থেকে তুই আর কলেজে যাস না। তোর বাবার চালের দোকান দেখাশোনা করবি আর রাত্রে এসে পড়াশোনা করবি। কথাটা বলে স্বাধীনের মা স্বাধীনের রুম থেকে বেরিয়ে গেল। মার এরকম কথা শুনে স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর স্বাধীন নিজেকে সামলে নিয়ে নিচে এসে খাবার খেয়ে তার রুমে গিয়ে পড়তে লাগে। পরের দিন সকালবেলা প্রতিদিনের ন্যায় ঘুম ভাঙে আজানের শব্দে। ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে চলে যায় স্বাধীন। নামাজ শেষ করে শহরটাকে উপভোগ করার জন্য হাঁটতে লাগে স্বাধীন। হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ দেখতে পায় কিছু ছেলে একটা ছেলেকে ধরে মারছে। তখন ছেলেগুলোর কাছে গিয়ে বলতে লাগে, কি হয়েছে ভাই তোমাদের? এইভাবে ছেলেটাকে মারছো কেন? মারবো না তো কি করব? কি আদর করব নাকি? আমার হাত থেকে ফোন নিয়ে দৌড়ে দিয়েছে। কত বড় সাহস! কথাটি শেষ না করে ঠাস করে ছেলেটির গালে থাপ্পড় লাগিয়ে দেয় লোকটি। লোকটি এরকম ব্যবহারে স্বাধীন অনেকটাই রেগে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে লোকটিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, আপনার ফোন তো আপনি পেয়ে গেছেন তাই না? তাহলে ছেলেটাকে এভাবে মারছেন কেন? আপনি কে হে? সেই আসার পর থেকে শুধু জ্ঞান দিয়ে যাচ্ছেন। আপনি তো আবার এদের জ্ঞানের লোক নাকা। লোকটার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তেই বোকা বলে যায় স্বাধীন। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে লোকটিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, কি বলছেন কি আপনি? আমাকে কি দেখে আপনার ছিনতাইকারী মনে হচ্ছে?
আর হ্যাঁ, একটা কথা, আপনার ফোন পেয়ে গেছেন, এখান থেকে চলে যান। ভাই এদেরকে ছাড় দিলেন, এরাই মাথা উঠে বসবে, তাই এদেরকে না মারলে সাইজ হয় না। লোকটি কথাটি বলেই ছেলেটির হাত থেকে ফোনটা নিয়ে নেয়, সেখান থেকে চলে যায়। লোকটি যাওয়ার পর ছেলেটিকে স্বাধীন ফুটপাতে বসিয়ে জিজ্ঞাসা করতে লাগে, তোমার নাম কি? ভাই সৌরভ। তুমি এই কাজ কেন করো? ভাই আমি এই কাজটা করতে চাই না, মানুষজন আমাদেরকে দিয়ে জোর করে করায়। কেন তোমাদেরকে জোর করে এই কাজ করাবে? আমরাও তো মানুষ, এই সমাজে বাঁচতে চাই, কিন্তু ফুটপাতে থাকি বলে কেউ সম্মান করে না, কাজ চাইলে কাজ দেয় না। আমাদেরও তো ক্ষুধা লাগে, কি করব বুঝতে না পেরে এই পথ বেছে নিয়েছি। শুনো, তোমাদের আর এই কাজ করতে হবে না। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমরা এই শহরটাকে নতুন করে জাগিয়ে তুলব। এই শহরে যারা অনিয়ম অন্যায় কাজ করে তাদেরকে আমরা শায়েস্তা করব। কিভাবে ভাই? তাদেরকে এই দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলব। স্বাধীনের মুখ থেকে এরকম কথা শুনে সৌরভ মুহূর্তেই অবাক হয়ে যায়। নিজেকে সামনে নিয়ে সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিভাবে চিরতরে মুছে ফেলবেন তাদেরকে? শোন, তোদের মতো আরও যারা অবহেলিত ছেলেপেলে আছে তাদেরকে নিয়ে আমি একটা মাফিয়া দল করব। তাদের কাজ থাকবে এই শহরটাকে সন্ত্রাস মুক্ত করা। তুই কি আমার সাথে কাজ করবি? হ্যাঁ ভাই, আমি আপনার সাথে কাজ করব। আর শোন, কখনো কাউকে বলবি না যে আমরা মাফিয়া, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তাহলে আমরা কাল থেকে নেমে পড়ব। শোন, আমাদের কাজ হবে রাত্রিতে বের হওয়া। দিনের বেলা আমাদেরকে মানুষ সাধারণ মানুষ হিসেবে চিনবে, কিন্তু রাত হলে আমাদের ভয়ঙ্কর রূপ ধারণ করব। কালকে রাত্রিতে ঠিক এইখানে দেখা করবি তোর সাথে আরও ছেলেপেলেকে নিয়ে। ওকে ভাই। আর আমি দেখছি যে তোদেরকে কোনো কাজ পাইয়ে দিতে পারি কিনা। সৌরভের সাথে স্বাধীন আরও কিছু কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে গিয়ে দরজায় কড়া দিতে তার মা দরজায় এসে খুলে দেয়। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে রেস্ট করতে লাগে। তখনই তার মা তাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে বাবা, দোকানে যাবি না? বাইরে থেকে এসে শুয়ে পড়লি যে, অনেক বেলা হলো। এখন দোকান না খুললে বিক্রি করতে পারবি না। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর স্বাধীন তাদের ফুটপাতে থাকা চায়ের দোকানটিতে গিয়ে কাজ করতে লাগে। এইভাবেই কেটে যায় দিনটা। বিকেলের দিকে স্বাধীনদের চায়ের দোকানে চলে আসে সালামের ছোট ভাই। এসে প্রতিদিনের ন্যায় স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে সে, কিরে, আজকে তোর বাবা দোকানে আসেনি? না ভাই, বাবার শরীরটা দিন দিন কী রকম জানি খারাপের দিকে যাচ্ছে। স্বাধীনের এরকম কথা শুনে একটু মায়া লাগে। সালামের ছোট ভাইয়ের মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, 25টা চা দে, একটু চিনি বেশি করে। ভাইয়া দেখেন, এমনিতেই বাবার শরীরটা খুব খারাপ। আমি এসে দোকান চালাই। আপনি যদি প্রতিদিন এইভাবে এসে খেতে থাকেন তাহলে তো দোকান বন্ধ করে দিতে হবে আমাদের। আবার তুই আমার মুখের ওপর কথা বলছিস, তোর সাহস তো কম না। তারপর স্বাধীন আর কিছু না বলে তাদেরকে চা বানিয়ে দেয়। একটু পর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন ভাবতে লাগে, তোদেরকে দিয়ে আমি শুরু করব। আমার নেক্সট টার্গেট হচ্ছিস তোরা। তারপরে তোর ভাইয়ের উপর যে আছে সে। হা হা হা। কথাটি শেষ করে স্বাধীন দোকান বন্ধ করে। বাজারে গিয়ে বাসার জন্য কিছু কিনে আবার চলে যায়। বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তে তার মা এসে দরজা খুলে স্বাধীনের হাত থেকে বাজারে ব্যাগটি নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে স্বাধীনের মা, বাবা শোন, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে তার রুমে থাকা জানলা দিয়ে বাহিরে চলে আসে। তারপর সেখান থেকে সেই ছেলেগুলোর সাথে দেখা করার জন্য ফুটপাতে চলে যায়। স্বাধীন গিয়ে দেখে ফুটপাতের ওই ছেলেটি ভাড়া আরও অনেক ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। তারপর স্বাধীন তাদের কাছে যেতেই সেখানে থাকা ওই দিনের সৌরভ নামের ছেলেটি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাই আপনি বলেছিলেন যে আমার বন্ধুদেরকে আনতে, এই যে আমার বন্ধুরা। তারপর
তারপর সেখান থেকে ছেলেগুলো এক এক করে স্বাধীনের সাথে পরিচয় হতে লাগে। পরিচয় পর্ব সেরে স্বাধীন ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, অনেক তোরা, আজ থেকে আমরা একটা মাফিয়া। কেউ পিছু ফিরবো না, বিপদ দেখেও সামনের দিকে এগিয়ে যাব। আর এই শহরে যারা অন্যায় অবিচার করে তাদের জন্যই আমরা তৈরি হয়েছি, তাদেরকে মৃত্যু দেব। আর শোন একটা কথা, আজকে থেকে আমাদের মিশন শুরু হবে। তারপর স্বাধীন ছেলেগুলোকে নিয়ে সালামের ছোট ভাইয়ের আড্ডায় চলে যায়। সালামের ছোট ভাই যেখানে আড্ডা দেয় পুরো শহরের সবাই জানে ওইখানে থাকে। তাই সালামের ভাইয়ের আড্ডার স্থান থেকে 100 গজ দূরে গিয়ে মানুষ চলাফেরা করে। তারপর স্বাধীন আর তার ছেলে পেলে চলে যায় সালামের ছোট ভাইয়ের আড্ডায়। একটু পর স্বাধীন তাদের আড্ডা দেওয়ার রুমে প্রবেশ করে। দেখতে পায় পাগলা সালামের লোকেরা একটা মেয়েকে তুলে এনে রেপ করছে। হঠাৎ স্বাধীনকে দেখে চমকে ওঠে তারা। মুহূর্তেই নিজেদেরকে সামলে নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে পাগলা সালামের ছোট ভাই বলতে লাগে, কিরে, তোর সাহস কি করে হয় আমাদের এখানে আসার, যেখানে তোর থেকে বড় বড় মাপের লোকেরা এখানে আসতে ভয় করে, সেখানে একটা সামান্য চাওয়ালার ছেলে এখানে এসেছে, তোর সাহস তো কম না। কথাটি বলে স্বাধীনকে মারতে আসে পাগলা সালামের ছোট ভাই। এদিকে তার ছেলেপেলেগুলো নেশা করে অচেতন অবস্থায় শুয়ে আছে। হঠাৎ স্বাধীনের পেছন থেকে অনেকগুলো ছেলে বের হয়ে আসে পাগলা সালামের ভাইয়ের উপর আক্রমণ করে। অন্যদিকে সালামের ছোট ভাই তার পোলাপানকে উদ্দেশ্য করে বলতে লাগে, কই তোরা, শালাকে ধর। সালামের ছোট ভাই পেছনে তাকিয়ে দেখে সব ছেলেগুলো অচেতন অবস্থায় মদ খেয়ে পড়ে আছে। সামনে তাকাতেই এক এক করে প্রত্যেকটা ছেলে এসে তাকে মারতে লাগে। এক পর্যায়ে মারতে মারতে তাকে মেরে ফেলে। তারপর এক এক করে স্বাধীনের পোলাপান সবাইকে মেরে ফেলে। তারপর তাদেরকে একত্র করে দড়ি দিয়ে বেঁধে স্বাধীন মাটিতে লিখে দিয়ে আসে। সমাজের বুকে জন্ম নিয়েছে নতুন এক মাফিয়া দল, যাদেরকে দমনত্ব সহজ না। আর যারা এই শহরে অন্যায় অবিচার করবে তাদেরকে আমরা এইভাবে শেষ করে দেব। তারপর স্বাধীন আর তার ছেলে পেলে সেখান থেকে চলে যায়। তারপর তারা ফুটপাতে গিয়ে বসে, একটু রেস্ট নিয়ে যে যার বাড়িতে চলে যায়। তারপর স্বাধীন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাড়িতে একটু হাঁটাহাঁটি করে, বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে তার বাবা এক দৃষ্টিতে টিভিতে যেন কি দেখছে। স্বাধীন এসে আর তার বাবার পাশে বসে থেকে টিভিতে দেখতে লাগে। হঠাৎ করে টিভিতে খবর আসে, শহরের বিশিষ্ট ব্যবসায়ী সালমান শিকদারের ছোট ভাই ইরান শিকদার গতকাল কোন এক দল এসে আক্রমণ করে আর তাদের সকলকেই মেরে ফেলে। স্বাধীনের বাবা এরকম খবর শুনে একটু মুচকি হেসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আজ থেকে শান্তি মতো দোকানদারি করতে পারবো। প্রত্যেক দিনের জ্বালা অতিষ্ঠ হয়ে গেছি। জানি না কারা এদেরকে মেরেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাবার মুখ থেকে এরকম কথা শুনে মুচকি হাসে স্বাধীন। তারপর স্বাধীনের বাবা স্বাধীনের দিকে তাকিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আজ থেকে তোকে আর দোকানে যেতে হবে না। আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়ে গেছি আমি। আজ থেকে তুই তাহলে কলেজে যা। তারপর স্বাধীনের মা পেছন থেকে স্বাধীনকে স্বাধীনের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমরা আসো, খাবার রেডি করছি। তারপর সেদিন খাবার তার রুমে গিয়ে গোসল করে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। এদিকে স্বাধীনের সাথে তার আগের বন্ধুরা আর কথা বলে না, শুধুমাত্র শরীফুল বাদে। তারপর স্বাধীন কলেজে গিয়ে রুমে প্রবেশ করে। একটু পর শরীফুল তার কাছে এসে বসতে লাগে। আজ স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে শরীফুল, তোর কি হয়েছে, এরকম গুমরা মুখ করে আসিস কেন? তুই কি ওদের জন্য মন খারাপ করেছিস, যেখানে তোকে মূল্যায়ন করতে জানে না? না, তেমন কিছু না। আসলে আজকে আসতে দেখলাম ফুটপাত দিয়ে অনেক ছেলে না খেতে পেয়ে অন্যায়ের পথ বেছে নিচ্ছে। এগুলো দেখে আবার নিজের মধ্যে কী রকম জানি ফিল হতে লাগে। তোদের মতো অত যদি আমার কাছে টাকা থাকতো তাহলে এদের পাশে দাঁড়াতাম। এরকম কথা শুনে স্বাধীনকে উদ্দেশ্য করে শরীফুল বলতে লাগে, শোন, আমার বাবা নতুন একটা কোম্পানি খুলেছে, সেখানে বেশ কিছু ওয়ার্কার লাগবে। তাহলে কালকে তুই ছেলেগুলোকে নিয়ে আমার বাবার কোম্পানিতে চলে যাস। আর এই নে কার্ড, আর আমার নাম বলবি, তাহলে বাবা সব বুঝতে পারবে। তারপর স্বাধীন শরীফুলের কাছ থেকে কার্ডটি নিয়ে নেয়।
শরীফুলকে ধন্যবাদ দিয়ে আরও কিছু কথা বলল। ক্লাসরুমে স্যার চলে আসে। তারপর ক্লাস শেষ করে স্বাধীন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে শরীফুলের বাবা হচ্ছে এই শহরে বিশিষ্ট ব্যবসায়ী, যে কিনা এই শহরের বড় বড় বিল্ডিং তৈরি করে। তাই সেখানে কিছু ওয়ার্কার লাগবে। তার জন্য শরীফুল স্বাধীনকে বলল কথাগুলো। অন্যদিকে স্বাধীন বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তে তার মা এসে দরজা খুলে দেয়। স্বাধীনকে দেখে তার মা বলতে লাগে, শোন বাবা, একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। খাবার খেয়ে তোর বাবার জন্য খাবার নিয়ে যা। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ছটপট ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে তার বাবার জন্য খাবার নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হয়। দোকানে গিয়ে তার বাবাকে খাবার দিয়ে স্বাধীন আবার বাসায় চলে আসতে যাবে, তখনই একবার মনে করে যে ফুটপাতে থাকা ছেলেগুলোর সাথে দেখা করে যায়। তখন চলে যায় স্বাধীন ফুটপাতের, গিয়ে দেখে ছেলেগুলো বসে আছে। তখন স্বাধীন তাদের মাঝে গিয়ে বলতে লাগে, শোন, তোদের একটা কাজের ব্যবস্থা করেছি আমি। কন্ট্রাকশনের কাজ করতে পারবি তোরা? রাজমিস্ত্রি কাজ করতে পারবি তোরা? হ্যাঁ ভাই, পারবো আমরা। শোন, আমার এক কলেজের বন্ধুর বাবা বড় বড় বিল্ডিং তৈরি করে, তো সেইখানে তোদেরকে কাজ করতে হবে। হ্যাঁ ভাই, আমরা পারবো। তারপর স্বাধীন ছেলেগুলোর সাথে আরও কিছু কথা বলে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তেই তার মা এসে দরজা খুলে দেয়। তখনই স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কিরে বাবা, তোর আসতে এত দেরি হলো কেন? না মা, এমনি একটু বাইরে থেকে ঘুরলাম। তারপর স্বাধীন তার মায়ের সাথে আরও কিছু কথা বলে তার রুমে গিয়ে পড়তে বসে। স্বাধীন পড়তেছিল, তখনই তার মা রুমে এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, তোর পড়া হচ্ছে? হ্যাঁ, কেন মা, কি হয়েছে? তাহলে আয় বাবা, তোর বাবা তোকে ডাকতেছে খাওয়ার জন্য। তারপর স্বাধীন তার মায়ের পিছু পিছু খাবার রুমে গিয়ে খাবার খেয়ে তার রুমে এসে একটু রেস্ট নিয়ে জানলা দিয়ে বেরিয়ে যায়। তারপর ফুটপাতে চলে যায়। দেখতে পায় ছেলেগুলো ল্যাম্পপোস্টের কাছে বসে থেকে কি যেন কথা বলাবলি করছে। তখন তাদের কাছে চলে যায় স্বাধীন। স্বাধীনকে দেখে তাদের মাঝে থাকা সৌরভ নামের ছেলেটি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, ভাই, আপনি এসেছেন? আমরা আরও আপনাকে নিয়ে আলোচনা করছি। আজকে এই যে ছেলে ডিজে রাব্বির ছেলে পেলেকে মারে, কারণ এর অপরাধটা ছিল তাদের সাথে বসে চা খাওয়া। সৌরভের মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তে রেগে যায় স্বাধীন। নিজেকে সামলে নিয়ে স্বাধীন ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, তাহলে আমাদের পরবর্তী মিশন হচ্ছে ডিজে রাব্বি। তারপর তারা বেরিয়ে যায় ডিজে রাব্বির আস্তানা খুঁজতে উদ্দেশ্যে। চারিদিকে খোঁজাখুঁজি করার পর ডিজে রাব্বির আস্তানা খুঁজে পায় তারা। তারপর সবাই একত্র হয়ে ডিজে রাব্বির আস্তানায় প্রবেশ করে। এতগুলো ছেলেকে এখানে দেখে মুহূর্তে অবাক হয়ে যায় ডিজে রাব্বি। নিজেকে সামলে নিয়ে ডিজে রাব্বি বলতে লাগে, তোরা কে? এখানে কেন এসেছিস তোরা? আমি তোর বাপ। তোর এত বড় সাহস আমার সামনে আমাকে নিয়ে বেয়াদবি করিস? চিনিস আমি কে, কি করতে পারি তোর? ডিজে রাব্বির কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীনের হাসা দেখে মুহূর্তে অবাক বনে যায় ডিজে রাব্বি। তারপর ডিজে রাব্বি তার ছেলেপেলেকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোরা দাঁড়িয়ে থেকে দেখছিস কি? শালাদের ধর, মার। তারপর রাব্বিকে ছেলেপেলে আসে স্বাধীন আর স্বাধীনের ছেলেপেলেকে মারার উদ্দেশ্যে। তারপর এক এক করে স্বাধীন মারতে লাগে প্রত্যেকটা ছেলেকে, সাথে সাহায্য করে তার ছেলেপেলে। মুহূর্তে 50 জনেরও বেশি মাটিতে লুটিয়ে পড়ে। শুধু একমাত্র দাঁড়িয়ে আছে রাব্বি। তার কাছে গিয়ে স্বাধীন বলতে লাগে, কি যেন বলছিলি তুই, আবার বলতো। তোরা কে? আমি তো তোমাদের চিনতে পারছি না, তাই ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার কাছ থেকে এই পর্যন্ত কেউ ক্ষমা পাইনি, তুইও পাবি না। আমি আর এই পথে কখনো আসবো না ফিরে। প্লিজ আমাকে একটাবারের জন্য যেতে দিন। তোকে ছেড়ে দিলে তুই করবি কি? তুই যে তোর বড় বাপকে বলবি, আর তোর বড় বাপ তোকে অনেক ছেলে পেলে দেবে, পরে আমাদেরকে আসবি মারার জন্য, এই তো? শোন, এখন তোর সামনে যদি 1000 জনও আসে তাও বাঁচতে পারবি না তুই। কথাটি বলে রাব্বির কাছে গিয়ে পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। মুহূর্তেই নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তারপর রাব্বি আর তার ছেলেপেলেকে একত্র করে বেঁধে মাটিতে লিখে দিয়ে আসে স্বাধীন।
ঠিক সকলকে এই অবস্থায় করব আমি। এক এক করে শহরের সকল গ্যাংস্টার মাফিয়াদের শেষ করে দেব। আর হ্যাঁ, একটা কথা, আমাদের খোঁজ কখনোই বের করতে পারবি না তোরা। হা হা হা। তারপরে গোডাউনে থাকা সকল ড্রাগস পুড়িয়ে দেয় স্বাধীন ও তার ছেলেপেলে। আর গোডাউনে থাকা অস্ত্রগুলো তারা তাদের আড্ডার স্থানে নিয়ে যায়। তারপর আর চিন্তা করতে লাগে এগুলো কোথায় রাখবে। তখনই সৌরভ বলে, ভাই রেল লাইনের পিছনে পরিত্যক্ত একটা গোডাউন আছে, সেখানে কেউ যায় না, একদম জঙ্গলের মাঝখানে। আমরা সেখানে রাখতে পারি সেই অস্ত্রগুলো। আর আমাদের দিন দিন শত্রু বাড়ছে, আমাদের অস্ত্র লাগবে এরপর থেকে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আর আমরা এরপর থেকে যখন মিশনে যাব তখন মুখে মার্কস লাগিয়ে যাব, যাতে কেউ বেঁচে থাকলেও আমাদেরকে চিনতে না পারে। স্বাধীনের কথা সকলে সবাই জানে। তারপর সেখান থেকে অস্ত্রগুলো নিয়ে তাদের নতুন গোডাউনের ঘরে রেখে আসে। তারপর সেখান থেকে বেরিয়ে যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। নামাজ পড়ে পুরো শহরটাতে ঘুরে দেখছিল। স্বাধীন হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে স্বাধীনের। পরক্ষণেই মেয়েটি এসে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলতে লাগে, তোর ঘরে কি মা বোন নেই? এভাবে ধাক্কা দিলি কেন তুই? সরি, আমি দেখতে পাইনি। তার দেখতে পাবি কিভাবে? কানা হলে তো আর দেখতে পাবি না তুই। আমি তো বললাম দেখতে পাইনি, তারপরেও এত কথা বলছেন কেন? এমন কথা শুনে আবার স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেয় মারিয়া। হঠাৎ থাপ্পড়ে স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে যায়। আরেকটা থাপ্পড় দিতে যাবে তখনই স্বাধীন মারিয়ার হাত ধরে ফেলে আর মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, এতক্ষণ মুখ বুজে সহ্য করছিলাম, আর না, আমি তো বললাম ভুল করে হয়ে গেছে। তোর এত বড় সাহস আমার হাত ধরিস? চিনিস আমি কে? আপনি যেই হন না কেন, আপনি একজন মানুষ, এটাই আপনার আসল পরিচয়। মেয়েটার সাথে কথা বলছিল তখনই দেখতে পায় স্বাধীন কিছুটা দূর থেকে একটা লোক তাকে কি যেন বলছে। স্বাধীন লোকটার ইশারা বুঝতে না পেরে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি রে, কথা বলছিস না কেন? আমার পরিচয় জানিস? না। আমার বাবা হলো এই শহরের নতুন এসআই, আর তুই আমার সাথে বেয়াদবি করছিস। এর ফল কি হবে তুই জানিস? মেয়েটার সাথে কথা বলতে বলতেই লোকটি স্বাধীনের কাছে চলে আসে। তারপর মেয়েটিকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগে, তোকে বললাম একটু ওয়েট কর, আর আমাকে দেখে চলে আসলি? তুমি যাও বাবা। লোকটির কথা বলার ধরন দেখে বুঝতে পারলো যে এটা মেয়েটির বাবা। আর তখন স্বাধীনকে না মেয়েটিকে ইশারা দিয়েছে। দেখো না বাবা, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে আবার আমার উপরে গলাবাজি করছে। আসলে আঙ্কেল, আমি খেয়াল করিনি, সেই রকম হঠাৎ করে ধাক্কা লেগে গেছে। আমি সরি বলেছি, তারপরও আমাকে অনেকগুলো থাপ্পড় মেরেছে। আর আমার মেয়ের হয়ে আমি সরি? না আঙ্কেল, সরি বলার কি আছে, ওকে। কথাটা বলে সেখান থেকে স্বাধীন গট গট করে চলে যেতে লাগে। তখনই মারিয়া তার বাবার দিকে তাকিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা তুমি ছেলেটাকে সরি বললে কেন? ভুলটা তো ওর ছিল। শোন, আমি মানুষ দেখলে বুঝতে পারি যে কে কি রকম, আর ছেলেটাকে দেখে মনে হচ্ছে ছেলেটা একদম নির্বোধ। ভুলটা তোর। আর দেখলি না ছেলেটার ফ্রেশটা তে কি রকম যেন মায়া জন্ম ছিল। তারপর মারিয়া মনে মনে ভাবতে লাগে, তাহলে কি ভুলটা আমারই ছিল? খামোখা তাকে মারলাম, আমার কাছে ধাক্কা দিয়েছিল, এটা তো ভুল না। হয়তো না বুঝি কিংবা না দেখে, কিন্তু সামনের দিকে তাকিয়েই তো আসছিল। বোধহয় মনে মনে কোনো কিছু চিন্তা করছিল। এই কথাগুলো ভাবছে আর আনমনেই হাঁটতে লাগে। হঠাৎ করে মারিয়া একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটার দিকে তাকিয়ে মারিয়া বলতে লাগে, সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে। মারিয়ার আর বোঝার বাকি রইল না যে ছেলেটা কোনো কিছু চিন্তা করছিল আর হঠাৎ করে ধাক্কা লাগে আমার সাথে। তখনই পাশ থেকে মারিয়ার বাবা মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই যে এখন ছেলেটাকে ধাক্কা দিলি, তাহলে কি তোর না ছেলেটার দোষ? তারপর মারিয়া আর মারিয়ার বাবা জগিং শেষ করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় গিয়ে ক্লান্ত শরীর নিয়ে মারিয়া আর মারিয়ার বাবা বসার রুমে বসে পড়ে। তখনই মারিয়া তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা 2 কাপ কফি দিও তো আমাদের। তোরা একটু ওয়েট কর, আমি বানিয়ে নিয়ে আসছি। তারপর মারিয়া আর তার বাবা বসে থেকে টিভিতে খবর দেখছিল। হঠাৎ করে একটা খবরে চোখ আটকে যায় মারিয়া আর মারিয়ার বাবার। খবরটা ছিল এই রকম, শহরের নামকরা ডন ডিজে রাব্বিকে
কে বা কারা যেন তার দলবল সহ খুন করে রেখে গেছে আর মাটিতে মেসেজ লিখে গেছে, শহরে যারা খারাপ কাজ অন্যায়ের সাথে জড়িত তাদেরকে শুধরানোর জন্য, না হলে এর মতো সবাই অবস্থা হবে। এই কথাগুলো বলছে মাফিয়া গ্রুপ। মারিয়ার বাবা এরকম খবর পেয়ে চমকে যায়। তখনই তার ফোনে একটা ফোন আসে। স্যার কই আপনি? খবরে তো নিশ্চয়ই শুনেছেন আজকের ব্যাপারটা। উপর মহল থেকে সার আছে, আপনি জলদি চলে আসুন পুলিশ স্টেশনে। ফোনটা রেখে দীর্ঘ একটা নিঃশ্বাসে ছাড়ে মারিয়ার বাবা। তখন মারিয়া তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগে, কই যাবে তুমি এখন? খবরে তো দেখতেই পেলি, তোকে আর নতুন করে কি বলবো, এখন যেতে হবে আমাকে সেখানে। পাশ থেকে মারিয়া একটু চিন্তিত কণ্ঠ নিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসলে কি বাবার ডিজে রাব্বি না কি যেন বলল লোকটা, সে কি অনেক বড় ডন ছিল? আমি তো এখানে 2 দিন ধরে ট্রান্সফার নিয়ে এসেছি, তো কারোর সম্পর্কে তেমন একটা ধারণা নেই আমার, তা তো তুই ভালো করেই জানিস। আর আগেও নাকি কাউকে এইভাবে মেরে মাটিতে মেসেজ দিয়ে গিয়েছিল, আগের ওসি আমাকে বলে গেছে। তো বুঝতে পেরেছো তুমি? কি বুঝবো? হ্যাঁ, কারণ আগে ওসি ভালো করে জানতো যে এখন শহর একটা নতুন রূপ নিবে, তাই সে তড়িঘড়ি করে এই শহর থেকে অন্য শহরে ট্রান্সফার নিয়ে চলে গেছে। তাও হতে পারে। তারপর মারিয়ার বাবা তার মায়ের কাছ থেকে উঠে তার রুমে গিয়ে পুলিশ ইউনিফর্ম পরে বের হতে লাগে বাসা থেকে। অমনি মারিয়ার মা পেছন থেকে ডেকে বলতে লাগে, এই যে কই যাচ্ছেন আপনি? খাওয়া দাওয়া তো করে যান। বাইরে খেয়ে নেব আমি। কথাটি বলে বাড়ির বাইরে চলে যায় মারিয়ার বাবা। তারপর গাড়ি করে সোজা রাব্বিদের গোডাউনে চলে যায়। অন্যদিকে স্বাধীন শহরটা দেখা শেষ করে বাসায় গিয়ে দেখতে পায় তার বাবা উদ্বেগ কণ্ঠ নিয়ে টিভির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বাধীন গিয়ে তার বাবার কাছে বসে থেকে টিভি দেখতে লাগে। টিভিতে দেখাচ্ছে রাব্বিদেরকে কে যেন মেরে এসেছে সেই খবর। তারপর স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, শহরে এই কোন গ্যাং এলো আবার গরিবদের পাশে দাঁড়াতে? দেখবি শহরের সব গ্যাংস্টার এখন কমে যাবে। পেছন থেকে স্বাধীনের মা স্বাধীনকে আর তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, টিভি বন্ধ করে এবার খেতে আসো। তারপর স্বাধীনের বাবা আর স্বাধীন খাবার টেবিলে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে নেয়। খাবার টেবিল থেকে স্বাধীন তার রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীনের বাবা তার চায়ের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে নিজেকে একটু পরিপাটি করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে যেতেই শরীফুলের সাথে দেখা হয় স্বাধীনের। তারপর তারা একটি গাছের নিচে বসে থেকে কথা বলতে লাগে। সেদিনের পর থেকে স্বাধীন আর শরীফুলের সাথে তাদের আগের আর বন্ধু বান্ধবীদের কথা বলে না। অন্যদিকে মারিয়ার বাবা বের হতে মারিয়া তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা এখানকার নামকরা কলেজে আমি ভর্তি হব, আর তুমি যে বলেছিলে এখানকার নামকরা কলেজে তোমার কোন আত্মীয়র প্রিন্সিপাল, তাহলে চলো যাওয়া যাক। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়, আমি প্লেটগুলো মেজে তারপর তোর সাথে যাব। তারপর মারিয়া তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচেকে একটু পরিপাটি করে নিচে এসে দেখে তার মা বসে থেকে টিভি দেখছে। তখন মারিয়ার তার মা বের হয়ে যায় কলেজের ভর্তি হওয়ার উদ্দেশ্যে। কলেজে গিয়ে কলেজ গেট দিয়ে প্রবেশ করে সোজা প্রিন্সিপালের রুমে চলে যায় মারিয়া আর তার মা। প্রিন্সিপাল মারিয়ার মাকে দেখে বলতে লাগে, কি রে বেহালা, এতদিন পরে এখানে? শোন, তোর এখানে আসলাম একটু দরকারে। তাই এত বছর পর আমাকে এমন কি দরকার পড়লো যে সোজা আমার কলেজে চলে আসলি? আসলে এই হচ্ছে আমার মেয়ে মারিয়া। তোর দুলাভাইয়ের কাজের জন্য আমরা আগে অন্য শহরে থাকতাম, কিন্তু ট্রান্সফার হয়ে আবার এই শহরে চলে এসেছি। আর মেয়েটাকে কোথায় ভর্তি করব, তখন মা বলল তোর কথা। তুই নাকি এই শহরের নামকরা কলেজের প্রিন্সিপাল, তাই আসলাম। ও তাই বলো। তারপর মারিয়ার ভর্তির ফর্মালিটিগুলো পূরণ করে। মারিয়া তার মায়ের হাত ধরে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এটা তোমার কে হয় মা? আর এমনভাবে কথা বলছো যেন 100 বছর আগের পরিচয় দুজনের। শোন, এ হচ্ছে তোর মরিয়ম খালার ছেলে ফিরোজ। তোকে যে মাঝে মাঝে বলতাম যে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল, এই সে ফিরোজ। তারপর মারিয়া তার মায়ের সাথে আরো কিছু কথা বলতে লাগে সেখানে দাঁড়িয়ে। তখনই প্রিন্সিপাল রুমের বাইরে এসে মারিয়াকে
কি নিয়ে পুরো কলেজটা দেখাতে লাগে আর মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে। শোন, আমি তোর মামা, আমাকে স্যার বলবি না, আর তোর কোনো সমস্যা হলে আমাকে বলবি। একটু পর মারিয়াকে নিয়ে তাদের ক্লাসরুমে ঢুকে প্রিন্সিপাল স্যার। হঠাৎ প্রিন্সিপাল স্যারের সাথে মেয়েটিকে দেখে সবাই উদ্বেগ কণ্ঠ নিয়ে চেয়ে থাকে। তখন প্রিন্সিপাল স্যার সকলকে উদ্দেশ্য করে বলতে লাগে, এর নাম মারিয়া। মারিয়া আজ থেকে এই কলেজে পড়বে, ওর বাবা এখানকার নতুন এসআই। আর একটা কথা, কেউ মারিয়াকে বিরক্ত করবে না। কথাটি বলেই স্যার ক্লাসরুম থেকে চলে যায়। অন্যদিকে মারিয়া গিয়ে একটা মেয়ের সাথে বসে পড়ে আর সেই মেয়েটির উদ্দেশ্য করে বলতে লাগে, হাই, আই এম মারিয়া, অ্যান্ড ইউ? হ্যাঁ, আমার নাম সাদিয়া। তাদের কথা বলার মাঝেই ক্লাসরুমে স্যার প্রবেশ করে পড়াতে লাগে। তখন স্যার একটা প্রশ্ন করতে সামনে থেকে স্বাধীন দাঁড়িয়ে উত্তর দেয়। হঠাৎ সকালের কথা মনে পড়ে যায় মারিয়ার, আর মনে মনে ভাবতে লাগে, এটা সেই ছেলে না যার সাথে সকালে ঝগড়া করলাম? তাহলে ছেলেটাও এই স্কুলেই পড়ে। মারিয়ার ভাবনার ছেদ ঘুটে স্যারের ডাকে। পরক্ষণ নিজেকে সামলে নিয়ে চারিদিকে তাকিয়ে মারিয়া বসে। স্যার মারিয়া কি উদ্দেশ্য করে বলতে লাগে, এই মেয়ে, তুমি কি কলেজে নতুন নাকি? জি স্যার। তাহলে তুমি ক্লাসের দিকে মন না দিয়ে মন কোথায় দিয়ে আসো? হ্যাঁ, এত করে ডাকছি, কোনো সারা শব্দ নেই তোমার। স্যার আরো দুইটা কথা বলে ক্লাস করাতে লাগে। অন্যদিকে স্বাধীন মেয়েটিকে এখানে দেখে তো অবাক। তারপর এক এক করে ক্লাস শেষ করে স্বাধীন কলেজ থেকে বের হতে যাবে, তখন পিছন থেকে মারিয়া ডেকে বলতে লাগে, এই যে আপনাকে বলছি, সে কখন থেকে ডাকছি, শুনতে পান না নাকি? আসলে সকালের জন্য আই এম সরি, আমি বুঝতে পারিনি। আর হ্যাঁ, আজকে থেকে তো আমরা ক্লাসমেট। তো তোমার নামটা একটু বলবে? আমার নাম স্বাধীন। আমার বাবা পেশায় একজন চাওয়ালা। কি চাওলা? তাহলে তুমি এত ব্যয়বহুল কলেজে কিভাবে পড়ছো? আসলে তুমি কলেজে নতুন তো, ধীরে ধীরে সব জানতে পারবে আমার সম্পর্কে। কথাটা বলে সেখান থেকে চলে যায় স্বাধীন। অন্যদিকে মারিয়া ছেলেটি এরকম অ্যাটিটিউড দেখে মনে মনে বলতে লাগে, চাওয়ালা ছেলে হয়ে আবার তার অ্যাটিটিউড কি? তারপরে মারিয়াও সেখান থেকে বাসায় চলে যায়। অন্যদিকে স্বাধীন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ফুটপাতে চলে যায়। ফুটপাতে গিয়ে ছেলেগুলোকে নিয়ে শরীফুলের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী তার বাবার কোম্পানিতে চলে যায়। তারপর কোম্পানিতে গিয়ে কার্ড দেখাতে স্বাধীনকে শরীফুলের বাবার ডেস্কে নিয়ে যায়। সেখানে থাকা পিয়ন স্বাধীন শরীফুলের বাবার ডেস্কে গিয়ে তার নাম বলতেই শরীফুলের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমাকে আর কিছু বলতে হবে না। শরীফুল তোমার সম্পর্কে আমার কাছে অনেক কিছুই বলেছে। আর কয়জন ছেলে এসেছে তোমার সাথে? আঙ্কেল, আমার সাথে 25 জন ছেলে এসেছে। আর ওদেরকে থাকা খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। আমার কোম্পানি থেকে ওদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে। আর মাসে কিন্তু অল্প টাকা বেতন, 15,000 টাকা। আঙ্কেল, এতেই ওদের হয়ে যাবে। ওদের শুধু থাকার আর খাওয়ার অসুবিধা, আর আপনি থাকা খাওয়া ফ্রি করে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। তারপর স্বাধীন রুম থেকে বেরিয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে শরীফুলের বাবার কথাগুলো বলে। ছেলেগুলোরা অনেক খুশি হয়ে কথাটি শোনে। তারপর তাদেরকে সেখানেই রেখে স্বাধীন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার আগে ছেলেগুলোকে স্বাধীন বলে আসে, আজ থেকে আমরা ফুটপাতে দেখা করব না। আজ থেকে রাত 9টার দিকে তোমাদের এখান থেকে কিছুটা দূরে যে একটা ফাঁকা মাঠ আছে, সেইখানে দেখা করব। কথাটি বলে স্বাধীন বেরিয়ে পড়েন। বাসায় গিয়ে দরজা কড়া নাড়তেই তার মা দরজা খুলে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কই গেছিস বাবা তুই? সেই কলেজ থেকে এসে বেরিয়েছিস আর এই মাত্র আসছিস? মায়ের এরকম কথা শুনে একটু চমকে যায়। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে স্বাধীন তার মাকে সকল কথা খুলে বলে। তার মা সব শুনে অনেকটাই খুশি হয়, কারণ তাদের ছেলের এমন উর্বরতা দেখে। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে তার রুমে গিয়ে পড়তে বসে। রাত্রি 9টা বাজলে স্বাধীন জানলা দিয়ে বের হয়ে সেই বড় মাঠে চলে যায়। গিয়ে দেখতে পায় সেখানে ছেলেগুলো আগে থেকেই উপস্থিত। তারপর স্বাধীন ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমরা যখন পরপর শহরের নামকরা 2টা গ্যাংকে শেষ করে দিয়েছি, তখন আমাদেরকে ভয় করে অনেক ছোট ছোট গ্যাং লিডাররা
সরেই গেছে। এখন শুধু বেঁচে আছে মাত্র 2টা লিডার। ওরাই সবটাকে ধ্বংস করে। ধীরে ধীরে আমরা ওই দুজনকেও শেষ করে দেব। তারপর তাদের বাপকেও আমরা শেষ করে দেব। স্বাধীনের কথাই সবাই সম্মতি জানায়। তারপর তারা তাদের গোডাউন ঘরে গিয়ে যার যার পোশাক পরে নেয়। সকলে কালো পোশাক পরে নেয় এবং মুখে মাস্ক লাগিয়ে নেয়। পিস্তল হাতে নিয়ে বেরিয়ে পড়ে শহরের নামকরা মাফিয়া লিডার সালামের উদ্দেশ্যে। একটু পর স্বাধীনেরা সালামের গোপন স্থানে চলে যায়। সেখানে পৌঁছে দেখে যে সালাম আর সালামের লোকেরা ড্রাগস সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ দরজা ভেঙে স্বাধীন আর স্বাধীনের লোকেরা প্রবেশ করে। হঠাৎ স্বাধীনকে আর স্বাধীনের ছেলেদেরকে দেখে সালাম বলে, তোরা কে? এখানে কেন এসেছিস তোরা? পরিচয় দিলে ঠিকই চিনতে পারবি। আমরাই হচ্ছে এই শহরের নতুন মাফিয়া, যার উদ্দেশ্য এই শহর থেকে তোর মতো দেশের শত্রু, শহরের শত্রু মাফিয়াদেরকে শেষ করা। কথাটি বলেই সালামের লোকদের উপর গুলি বর্ষণ শুরু হয়। একটু পর স্বাধীন ইশারাই দিয়ে সকলকে গুলি করতে নিষেধ করে। তারপর সালামের কাছে গিয়ে স্বাধীন বলতে লাগে, কিরে এখনই ভয় পেয়ে গেলি? তোর কাছে জানি না কতজন মাথা নত করেছে, তারপরেও তাদেরকে শেষ করে দিয়েছিস। জানি না তাদেরকে কত শাস্তি দিয়ে মেরেছিস, কিন্তু আমি তোকে শাস্তি না দিয়ে মারবো। কথাটি বলেই স্বাধীন সালামের মাথার কাছে গুলি নিয়ে গিয়ে ঠাস ঠাস করে 3টা গুলি করে। মুহূর্তে লুটিয়ে পড়ে সালাম নিথর দেহ মাটিতে। তারপর স্বাধীন আর তার ছেলেরা সালাম আর তার লোকদেরকে গোডাউনের ঘরে বাহিরে উঠোনে একত্র করে দড়ি দিয়ে বেঁধে রাখে সেখানে। আর অন্যদিকে স্বাধীন পুরো গোডাউন ঘরে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যেতে লাগে কোটি কোটি টাকা ড্রাগস। তারপর স্বাধীন মাটিতে একটা মেসেজ লিখে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন বর্ষার দিন আর তার ছেলেরা গোডাউন ঘরে গিয়ে পৌঁছায়। তারপর নিজেদের পোশাক চেঞ্জ করে বন্দুকগুলো সামলে রেখে সেখান থেকে বাসায় চলে যায়। স্বাধীন গিয়ে জানলা দিয়ে ঘরে প্রবেশ করে, জানলা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে আজানের শব্দে। তারপর ঘুম থেকে উঠে নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগে সে। একটু পর দেখতে পায় মারিয়া আর তার বাবা রাস্তা দিয়ে জগিং করছে। স্বাধীনের পাশ দিয়ে মারিয়া যখন যায়, এক পলকে তাকিয়েছিল মারিয়া স্বাধীনের দিকে। এদিকে মারিয়া তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা বাবা, চাওয়ালা ছেলে কিভাবে একটা বড় কলেজে চান্স পায়? শোনো, কখনোই কাউকে ছোট করে দেখবে না, সে যতই ছোট হোক না কেন। নিশ্চয়ই ছেলেটির মাঝে এমন কোনো ট্যালেন্ট আছে যে বড় কলেজে চান্স পেয়েছে। অনেক সময় দেখিস না যে গরিব ঘরের ছেলেরা বড় বড় কলেজে পড়াশোনা করে। আচ্ছা বাবা, তুমি চাওয়ালাকে কোন নজরে দেখো? শোন মা, তুই আগে থেকে জানিস আমি বড় লোকদের পছন্দ করি না। একটা মানুষ সৎ পথে ইনকাম করে খায়, সেটা চা বিক্রি করে হোক কিংবা ভাত বিক্রি করে হোক। আর শোন, তুইও কখনো কাউকে ছোট নজরে দেখবি না, কারণ দিন শেষে আমরাও সবাই মানুষ। তারপর মারিয়া আর মারিয়ার বাবা বাসায় চলে যায়। স্বাধীন তার শহরটা একটু ঘুরে দেখে, বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে, নিজের রুমে গিয়ে একটু পরিপাটি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে মারিয়াও তার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মারিয়া কলেজে যাওয়ার সময় হঠাৎ রাস্তা দিয়ে স্বাধীনকে হেঁটে যেতে দেখে। স্বাধীনের কাছে গাড়ি দাঁড় করিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে মারিয়া, তুমি কি প্রতিদিন হেঁটে কলেজে যাও? হঠাৎ এমন কথা শুনে স্বাধীন পাশ ফিরে দেখে মারিয়া তাকে উদ্দেশ্য করে গাড়ির ভিতর থেকে কথাগুলো বলছে। তারপর স্বাধীন নিজেকে সামলে নিয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, হ্যাঁ, আমি প্রত্যেক দিন এইভাবেই কলেজে যাই। এখান থেকে তো মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের কলেজ, তো আমার হেঁটে কলেজে যেতে কোনো সমস্যা হয় না। না। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে হকচকিয়ে যায় মারিয়া। নিজেকে সামলে নিয়ে মারিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা আর কথা বলতে হবে না, গাড়িতে ওঠো। দরজা খুলে দিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে ওঠে কথাগুলো মারিয়া। আমি হেঁটে যেতে পারবো। গাড়িতে উঠতে বলেছে, ওঠো। এত কথা বলো কেন তুমি? তারপর স্বাধীন আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ে। একটু পর গাড়ির কলেজে প্রবেশ করতে হঠাৎ স্বাধীনকে গাড়ি থেকে নামতে রেখে তার বন্ধুরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর দেখতে পাই যে গাড়িটা আর কারণ না, মারিয়ার। কলেজে নতুন মেয়ে।
কি রে, কি দেখলাম এটা? স্বাধীন ওই মেয়েটা এক গাড়িতে করে আসলো না? শালার কপাল দেখছোস মামা, নতুন মেয়েটা এসেই প্রেমে পড়ে গেছে। স্বাধীনের দিকে তাকিয়ে আরো কথা বলতে লাগে স্বাধীনের পুরনো বন্ধুরা। একটু পর স্বাধীন আর মারিয়া তাদের ক্লাসরুমে চলে যায়। একটু পর সেখানে শরীফুল চলে আসে। তখন স্বাধীন আর মারিয়াকে একসাথে বসে কথা বলতে দেখে। একটু জেলাস ফিল করে, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, মামা, তোদের মধ্যে কি চলছে? যেখানে তোর কাছ থেকে 100 গজ দূরে থাকে কলেজের প্রত্যেকটা মেয়ে, সেখানে কেনা মাত্র 2 দিনেই এই মেয়েটা তোর সাথে এসে কথা বলছে। আবার দেখলাম এক গাড়িতে করে আসলে 2 জন। স্বাধীনের হাত ধরে সেখান থেকে তুলে নিয়ে ক্লাসরুমের বাইরে গিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে শরীফুল বলতে লাগে। তারপর স্বাধীন শরীফুলকে সব কথা খুলে বলে, কিভাবে মারিয়ার সাথে এক গাড়িতে করে আসলো। তারপর তারা দুজন ক্লাসরুমে গিয়ে বসে পড়ে। একটু পর স্যার চলে আসে। স্যার এসে ক্লাস করাতে লাগে। এইভাবেই কেটে যায় সারাটা দিন। দেখতে দেখতে প্রায় 7 দিন কেটে যায়। এই 7 দিনে স্বাধীন আর তার ছেলেরা কোনো গ্যাংকে আক্রমণ করেনি, কারণ তারা দেখতে চেয়েছিল যে তারা যদি 7 দিন কোনো গ্যাংয়ের উপর আক্রমণ না করে তখন তারা কি করে। এই 7 দিনে আবার বেড়ে যায় গ্যাংয়ের সংখ্যা এবং সব ধরনের খারাপ কাজ। তারপর স্বাধীন ও তার ছেলেপেলেগুলো এক এক করে শহরের সব কয়টা গ্যাং শেষ করতে লাগে। অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী রফিক চৌধুরী তার ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগে, কে এই নতুন মাফিয়া, যেখানে শহর থেকে সকল মাফিয়া ডনদেরকে মেরে মেরে বিতর্ক করছে? যত টাকা লাগে আমি দেব, যেভাবে পারিস বের কর নতুন মাফিয়া ডনকে। অন্যদিকে ক্লাসরুমে বসেছিল স্বাধীন। তখন তার কাছে এসে মারিয়া তার হাত ধরে টানতে টানতে একটা নিরিবিলি স্থানে নিয়ে যায়। তারপর স্বাধীন মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি হলো, তুমি এখানে আনলে কেন? আসলে তোমাকে একটা কথা বলার ছিল, তার জন্য এখানে ডেকে এনেছি। কি এমন কথা বলবে যে ক্লাসরুম থেকে এখানে নিয়ে আসলে? ভাবে যে বলবো তোমাকে। এত ভঙ্গিমা না করে কি হয়েছে বলো। আসলে স্বাধীন, আমি প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলি। এরপর জানি না কিভাবে তোমার সাথে দেখা, কিভাবে তোমার সাথে পরিচয়, তা আমি জানতেও চাই না। তুমি কি থাকবে আমার জীবনে এক নতুন অধ্যায় হয়ে, বাকিটা পথ চলার এক নতুন মানুষ। মারিয়ার মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তেই অবাক হয়ে যায় স্বাধীন। মারিয়ার এমন প্রশ্নে কি বলবে কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। না পেয়ে মারিয়াকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, দেখ, তোর আর আমার সম্পর্ক রাতের দিনের তফাৎ। যেখানে তোর বাবা একজন পুলিশের এসআই আর আমার বাবা সামান্য চাওয়ালা। বাবা ইনকাম করে, দিন এনে দিন খেতে হয়, কিছুদিন না খেয়ে ঘুমাতে হয় রাতে। তুই কখনোই আমার সাথে সুখে থাকতে পারবি না। এর থেকে বেটার হয় আমরা বন্ধু হিসেবে থাকি। স্বাধীনের মুখ থেকে এমন কথা শুনে মারিয়া অবাক হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে স্বাধীনের থেকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগে, আমার কোনো সমস্যাই হবে না, সব কিছু মানিয়ে নেব। তুই এখন আবেগের বশে এগুলো কথা বলছিস। কিছুদিন পর যখন খেতে পারবি না তখন ঠিকই বুঝতে পারবি, আর তখন আমাকে ছেড়ে চলে আসবি। কথাটি বলেই মারিয়ার সাথে আর কোনো কথা না বলে স্বাধীন সোজা ক্লাসরুমে চলে যায়। এদিকে মারিয়া স্ট্যাচুর মতো সেখানেই দাঁড়িয়ে আছে। তারপর সেখান থেকে মারিয়াও ক্লাসরুমে গিয়ে নিজের সিটে বসে। স্বাধীন একবার মারিয়ার দিকে তাকিয়ে দেখে তার চোখ বেয়ে পানি পড়ছে। অন্যদিকে স্বাধীন মনে মনে বলতে লাগে, আমিও তো তোমাকে ভালোবাসি। আমার এই ওয়ানের সিট জীবনে কিভাবে তোমাকে ঠাঁই দেব জানি না, বাঁচবো কিনা মরবো। যত বড় বড় গ্যাংস্টার আমার পিছনে লেগেছে আমায় মারার জন্য, বোধহয় বেশি দিন বেঁচে থাকতে পারবো না এই পৃথিবীতে। তাই তোমার সাথে মিথ্যা মায়ায় না জড়িয়ে তোমাকে কষ্ট দিলাম। তারপর স্বাধীন ক্লাস শেষ করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে মারিয়া ক্লাস শেষ করে বাড়িতে গিয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে লাগে আর বলতে লাগে, জীবনে ভালোবাসা কি তা আমি জানি না। তোমাকে দেখে আমি প্রথম ভালোবাসা শিখেছি, আর সেখানেই কিনা তুমি আমাকে রিজেক্ট করলে, কষ্ট দিলে। ঠিক আছে, কালকে থেকে আমি নতুন ছেলেদের সাথে বন্ধুত্ব করব, তোমার সাথে আর কথা বলবো না।
অন্যদিকে স্বাধীন ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু পরে যখন রাত্রি 9টা বাজে তখন স্বাধীন জানালা দিয়ে বের হয়ে মাঠে গিয়ে ছেলেদের সাথে দেখা করে। তাদের গোডাউন রুমে গিয়ে যে যার পোশাক পরে বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়ে আরেক নতুন গ্যাংকে শেষ করার উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে স্বাধীন। আজকে তাকে হেঁটে যেতে হয়, প্রতিদিন তো মারিয়া নিয়ে যায় তাকে। আজকে মারিয়ার গাড়ি চলে গেল, স্বাধীনকে নিয়ে যায় না সাথে। স্বাধীন মনে মনে ভাবতে লাগে, মেয়েটাকে কালকে যে আঘাত দিয়েছি তাতে তো একটু অভিমান করবেই। তো তারপর স্বাধীন সোজা কলেজে চলে আসে। কলেজে এসে দেখে মারিয়া স্বাধীনের পুরনো বন্ধুদের কাছে বসে আড্ডা দিচ্ছে। স্বাধীন এক পলক ওইদিকে তাকিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা হয়। ক্লাসরুমে গিয়ে শরীফুলের কাছে বসে পড়ে স্বাধীন। একটু পর মারিয়া আর তার বন্ধুরা চলে আসে। স্বাধীনের দিকে একবার ফিরেও তাকায় না মারিয়া। এতে অনেকটা রাগ হয় স্বাধীনের। একটু পর স্যার এসে ক্লাস করাতে লাগে। অন্যদিকে প্রতিদিনের ন্যায় স্বাধীনের নজর ক্লাসের দিকে নেয়। আজকে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে মারিয়ার দিকে। স্বাধীনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্যার স্বাধীনের উদ্দেশ্য করে বলতে লাগে, কি হয়েছে তোমার? স্বাধীন এরকম আনমনা হয়ে ক্লাস করছো কেন? ক্লাসের দিকে মন নেই? স্যার এরকম ধমক শুনে স্বাধীনের ঘোর কাটে এবং সে ক্লাসের দিকে মনোযোগ দেয়। পরে কলেজ শেষ করে মারিয়া তার গাড়ির দিকে রওনা হয়। অমনি স্বাধীন এসে পেছন থেকে মারিয়ার হাত চেপে ধরে। পিছনে ঘুরে মারিয়া দেখে স্বাধীনকে। স্বাধীনের হাত থেকে হাতটা জোর করে ছাড়িয়ে নেয়, আবার হাঁটতে লাগে গাড়ির উদ্দেশ্যে। স্বাধীন পেছন থেকে আবার হাত চেপে ধরে, আবার হাত ছাড়াতে যাবে তখন স্বাধীন মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার সাথে কিছু কথা বলতে চাই, প্লিজ একটু এদিকে আসবে? যা বলবে এখানেই বলো, আমার বাসায় যেতে হবে তাড়াতাড়ি। প্লিজ একটু এদিকে আসো, বেশি সময় নেব না, তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। স্বাধীন মারিয়ার দেয়া অবহেলা সহ্য করতে পারছে না, তাই চিন্তা করেছে মারিয়াকে সব কথা খুলে বলবে স্বাধীন। তারপর মারিয়ার হাত ধরে একটা গাছের নিচে গিয়ে বসে স্বাধীন। মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তোমাকে রিজেক্ট করেছি কেন জানো? না। আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, কখন আমাকে মেরে ফেলবে আমি নিজেও জানি না। স্বাধীনের মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে চমকে ওঠে মারিয়া। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মারিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি বলছো এগুলো তুমি? তোমার জীবনের রিস্ক মানে? তুমি আমাকে কথা দাও যে তুমি ছাড়া আর এই কথা কেউ জানতে পারবে না। তারপর মারিয়া তার হাতটি স্বাধীনের হাতের ভিতর গুজে দিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে মারিয়া বলতে লাগে, আমি তোমাকে কথা দিলাম, তুমি আর আমি ছাড়া এই কথা কেউ জানতে পারবে না। তুমি কি নতুন মাফিয়া ডনের কথা শুনেছো? হ্যাঁ শুনেছি, যে কিনা এই শহরটা সন্ত্রাসমুক্ত করতে চায়। এর জন্য এক এক করে শহরে থাকা সকল মাফিয়াদের মেরে ফেলেছে সে। সে নতুন মাফিয়া ডন কেউ না, জানো সে আমি। স্বাধীনের মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে চমকে যায় মারিয়া। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুমি যে বললে কথাগুলো সব সত্যি? হ্যাঁ আমি সেই নতুন মাফিয়া ডন, এটাই সত্যি। তারপর স্বাধীন মাটির দিকে তাকিয়ে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে লাগে কিভাবে সে এই মাফিয়া ডন হয়ে উঠল। তারপর স্বাধীন মাটি থেকে চোখ ঘুরিয়ে মারিয়ার দিকে তাকাতে দেখে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। তারপর মারিয়ার সাথে আরো কিছু কথা বলে স্বাধীন সেখান থেকে উঠতে যাবে, অমনি পিছন থেকে জড়িয়ে ধরে মারিয়া। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে মারিয়া বলতে লাগে, তুমি ডন হও কিংবা মাফিয়া হও সেটা আমার দেখার বিষয় না, আমি তোমাকে ভালোবাসি, এটাই প্রথম এটাই শেষ। তারপর মারিয়া স্বাধীনকে আর কিছু না বলে গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদেরকে স্বাধীন কলেজ থেকে বাসায় গিয়ে দরজায় কড়া দিতে তার মা এসে দরজায় খুলে দেয়। তারপর স্বাধীনের মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোর বাবা তোকে কলেজ যেতে এসে দোকানে যেতে বলেছিল। কেন মা? তোর বাবার শরীরটা দিন দিন অবনতি হচ্ছে, কতবার করে বললাম যে হাসপাতালে যাও, কিন্তু সে যাচ্ছে না, শুধুই বলছে যাচ্ছে টাকা নেই। আচ্ছা মা, অনেক ক্ষুধা লাগছে, তুমি খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে খাবার খেয়ে তার বাবার দোকানে
উদ্দেশ্যে বেরিয়ে যায়। দোকানে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, বাবা তুমি আসতে বলেছিলে। হ্যাঁ বাবা, শরীরটা তেমন ভালো না, তাই তোর মাকে বলে এসেছিলাম তুই কলেজ থেকে ফিরলে দোকানে পাঠিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বাবা, আমি চলে এসেছি, তুমি তাহলে বাসায় যাও। তারপর স্বাধীনের বাবা দোকান স্বাধীনকে বুঝিয়ে দিয়ে বাসায় চলে যায়। অন্যদিকে মারিয়া তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তার মায়ের সাথে গল্প করতে লাগে। তখনই দরজায় কে যেন কলিং বেল দেয়। দৌড়ে গিয়ে মারিয়া দরজা খুলে দেখে তার বাবা সামনে দাঁড়ানো। অন্যদিকে স্বাধীন রাত্রে দোকান বন্ধ করে। স্বাধীন বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। তারপর স্বাধীন বাসায় গিয়ে দরজায় কড়া নাড়তে তার মা এসে দরজা খোলে। তারপর স্বাধীন দোকানদারি করে যে টাকা পেয়েছে সেই টাকা তার মায়ের হাতে গুঁজে দেয়। তারপর সে রুমে চলে যায়। রুমে গিয়ে স্বাধীন ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসে। যখন 9টা বাজে তখন স্বাধীন জানলা দিয়ে বের হয়ে যায় মাঠের উদ্দেশ্যে। মাঠে গিয়ে দেখে সেখানে আগে থেকে রয়েছে সৌরভ আর তার বন্ধুরা। স্বাধীনকে দেখে এগিয়ে আসে তারা। ছেলেগুলো ও মাঠ থেকে উঠে আসে। তখন সৌরভ বলতে লাগে, ভাই আজকে কার খেল খতম করব? আমি খবর পেয়েছি যে সালাম আর শহরের নামি দামি সব ডন মাফিয়া একত্র হয়ে আমাদেরকে শেষ করবার জন্য মিটিং করছে তারা। তাহলে আমরা কি করব এখন? এখনই আমাদের মোক্ষম সময়, না হইলে পরে সময় পাওয়া যাবে না। সবাই যেহেতু একত্র আছে, ওদের উপরে হামলা করে সকলকে শেষ করে দেব। সেখানে থাকা প্রত্যেকটা গ্যাংকে শেষ করতে পারলে শহরে আর কোনো লিডাররা বেঁচে থাকবে না। ওকে ভাই, তাহলে চলেন আমাদের গোডাউন ঘরে। তারপরে স্বাধীন আর তার ছেলেরা গোডাউনের ঘরে গিয়ে যে যার পোশাক পরে পিস্তল হাতে নিয়ে বেরিয়ে পড়ে সালামদের ডেরায়। অন্যদিকে এখানে যারা আছে সকলের একটাই সূত্র, সেটা হলো নতুন মাফিয়া ডন। আর আমাদের বের করতে হবে এই নতুন মাফিয়া ডন কারা। আর তখন সেখানে স্বাধীন উপস্থিত হয়। লোকগুলোকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, খুঁজতে হবে না তোদের, আমি চলে এসেছি। তোরা স্মরণ করেছিস আর আমি না এসে থাকতে পারি? বল। তার মানে তুই নতুন মাফিয়া? তা মাস্ক পরে আছিস কেন? মাস্ক খুল দেখি তোর চেহারাটা। আমাকে দেখলে তুই নিজেই প্যান্টে হিসি করে দিবি, সো আমাকে তোর দেখতে হবে না। এক কাজ কর, আমার অ্যাকশন তুই দেখ। আচ্ছা, আমরা একটা ডিল করতে পারি। তুই যেহেতু নতুন মাফিয়া, আমরা পুরনো, তুই আমাদের সাথে যোগ দে। তোদের সাথে যোগ দেওয়ার হলে অনেক আগেই যোগ দিতাম। আমি এই শহর থেকে তোদের মতো মাফিয়া গ্যাংস্টারদেরকে সরাতে চাই। এর জন্যই আমি নতুন একটা মাফিয়া গ্যাং তৈরি করেছি, যার নাম নতুন মাফিয়া। হা হা হা। তখনই লোকটিকে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় সালাম। আর স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখছিস না এখানে বড়রা কথা বলছে, তোর এখানে কি কথা? আর শোন, আমরা এখানে মীমাংসা করব, কেউ কারো ক্ষতি চাই না। আর অন্যদিকে সালাম মনে মনে ভাবছে, ছেলেটা একবার আমার টোপ গিললে তারপর দেখ নাস্তা না বোধ করেছি। পুরো শহর থেকে মাফিয়া সরাবি না, তোর অস্তিত্বই রাখবো না এই শহরে। হঠাৎ স্বাধীন বলে, স্বাধীনকে তো তুই বোকা পেয়েছিস যে তোদের সাথে হাত মিলিয়ে কাজ করব আমি। তারপর সেখানে থাকা প্রত্যেকটা গ্যাংস্টার স্বাধীনের উপরে আক্রমণ করতে আসে। অমনি দরজা দিয়ে প্রবেশ করে স্বাধীনের ছেলে পেলে হাতে বন্দুক নিয়ে। এক এক করে গুলি করে মারতে লাগে সকলকে। একটু পর চারিদিকে লাল রক্ত পুরো রুম জুড়ে। নিথর শরীরগুলো নিচে পড়ে আছে আর নীরবতা। সকলের নিথর দেহ পড়ে আছে মাটিতে। শুধুমাত্র সালাম তখন সালামের কাছে গিয়ে স্বাধীন বলতে লাগে, আমি জানি তোদের পিছনে একটা বড় হাত আছে। সেই হাতটাকে ভালোই ভালোই বলবি নাকি তোর পরিবারকেও মেরে ফেলবো? হঠাৎ স্বাধীনের মুখ থেকে পরিবার শব্দটি শুনে মুহূর্তে কেঁপে ওঠে সালাম। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে সালাম বলতে লাগে, ভাই আমাকে আর আমার পরিবারকে মারবেন না, আমি আপনাকে সব কথা খুলে বলছি। তারপর সালামকে সেইখান থেকে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে রাখে। সালামকে প্রশ্ন করতে লাগে, তোকে মারবো না, তুই যদি সত্যি কথা বলিস তোদের পিছে কে আছে সত্যি কথা বলবি। ভাই আমাদের সকলের লিডার, এখানকার এমপি, ও আমাদেরকে প্রশাসনের হাত থেকে রক্ষা করে।
আর হ্যাঁ, আমাদেরকে ড্রাগ সাপ্লাই দেয় সেই এমপি। আর এই শহরের প্রত্যেকটাই ডন মাফিয়াদের লিডার এমপি। সালামের মুখ থেকে এরকম কথা শুনে মুহূর্তে চমকে ওঠে স্বাধীন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্বাধীন সালামকে উদ্দেশ্য করে বলতে লাগে, তো এখন তুই এমপিকে ফোন করবি আর বলবি যে এখানে সব গ্যাংয়ের সাথে সবার গ্যাঞ্জাম হয়েছে, আর তাকে এসে ঝামেলাটা মিটিয়ে দেওয়ার জন্য বলবি। স্বাধীনের কথা অনুযায়ী সালাম তার পকেট থেকে ফোন বের করে এমপিকে ফোন করে। এমপিকে ফোন করে স্বাধীনের বলা কথাগুলো বললে ওই পাশ থেকে সালামকে উদ্দেশ্য করে এমপি বলতে লাগে, তুই তো ওদের বড় ভাই, ওদের আটকা, আমি আসছি 5 মিনিটে। কথাটি বলে ফোন কেটে দেয় এমপি। তারপর স্বাধীন আর তার ছেলে পেলে গোডাউন ঘর অপেক্ষা করতে লাগে এমপির। একটু পরে বাহিরে গাড়ির হর্নের শব্দ পায়, বুঝে যায় যে এমপি চলে এসেছে। তারপর তারা লুকিয়ে পড়ে। এমপি গোডাউনের ঘরে এসে দেখে চেয়ারের সাথে বাঁধা সালাম। তার আর বোঝার বাকি রইল না যে তাকে ফাঁসানো হয়েছে। তখনই এমপির সামনে চলে আসে স্বাধীন আর এমপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি আপনাকে অনেক ভালোবেসেছিলাম এমপি সাহেব, কিন্তু আপনি এসব নাটের গুরু। আপনি না বলেছিলেন যে এই শহরে কোনো মাফিয়া ডনদের আস্তানা থাকবে না, আর আপনি কিনা মাফিয়া ডনদের বাবা। স্বাধীনের মুখ থেকে এরকম কথা শুনে হা হা করে হাসতে লাগে এমপি সাহেব। এমপিকে হাসতে দেখে স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে যায়। তারপর এমপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, তোর তো আজ শেষ দিন, আর তুই পাগলের মতো হাসছিস, অধিক শোকে পাথর হয়ে গেলি নাকি? তখনই এমপি হাসা থামিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, পিছে ঘুরে তো দেখ একবার। স্বাধীন পিছে তাকাতেই দেখে সেখানে এমপির ছেলেপেলেরা হাতে বন্দুক নিয়ে স্বাধীনের দিকে তাকিয়ে তাক করে আছে। এমপি ইশারা দিতে স্বাধীনের গায়ে একটা ছেলে গুলি করে। তারপর অপর দিক থেকে তাদের উপর এলো পাথারে গুলি করতে লাগে স্বাধীনের ছেলেপেলে। মুহূর্তে সেখানে শুনশান নীরবতা বিরাজ করছে। তারপর সৌরভ স্বাধীনের কাছে গিয়ে বলতে লাগে, ভাই ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছি, আর তোরা এমপিকে আর সালামকে মেরে সকলকে রাস্তায় ফেলে দিয়ে আয়, আর এই গোডাউনের ঘরটা পুড়িয়ে দে। আর যে টাকাগুলো পাবি এখান থেকে, সে টাকাগুলো অনাথ আশ্রমে দিয়ে দিবি। কথাটি বলেই অজ্ঞান হয়ে যায় স্বাধীন। তারপর স্বাধীনকে নিয়ে হাসপাতালে চলে যায় কিছু ছেলে। অন্যদিকে সৌরভ স্বাধীনের বলা কথা অনুযায়ী সেখানে থাকার 24টি গ্যাংয়ের লিডার আর তার ছেলেদেরকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে আসে। তারপর রক্ত দিয়ে সেখানে লিখে দিয়ে আসে, পুরো শহরটাকে আমরা সাফাই করে দিলাম, এই শহরে আর কোনো গ্যাং বেঁচে নেই, আমাদেরও কাজ শেষ, আর নিরীহ কোনো প্রাণ যাবে না। আর এই যে এমপিকে মেরেছি আমরা, এই এমপি হচ্ছে গ্যাংয়ের লিডার, তাই একেও মারছি। এখানে পেন ড্রাইভে সকল ইনফরমেশনগুলো আছে। তারপর সেখান থেকে গোডাউনের ঘরে গিয়ে টাকাগুলো সরিয়ে গোডাউনের ঘরে আগুন লাগিয়ে দেয়। তারপর টাকাগুলো অনাথ আশ্রমে থাকা লোকটিকে দেয়। তারপর তারা স্বাধীনকে দেখার জন্য হসপিটালে চলে যায়। অন্যদিকে স্বাধীন হসপিটাল থিয়েটারে শুয়ে আছে, অপারেশন করেছে আর অপারেশনটা সাকসেসফুল হয়েছে। তখনই স্বাধীনের ফোন বাজতে লাগে। সৌরভ ফোনটা তুলে দেখে বাবা নামে সেভ করা। ফোন রিসিভ করে কি বলবে না বলবে চিন্তা করতে করতেই ফোন বাজা বন্ধ হয়ে যায়। একটু পর আবার ফোন বেজে ওঠে। সৌরভ ফোন রিসিভ করতে ওই পাশ থেকে স্বাধীনতার মা বলে ওঠে, বাবা কই গেছলি তুই? তোকে এতবার করে ফোনে পাচ্ছি না যে। এমন প্রশ্নে কি বলবে সৌরভ বুঝে উঠতে পারছে না। তারপর সৌরভ স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, আসলে আন্টি স্বাধীন ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সে এখন হাসপাতালে ভর্তি আছে। ওই পাশ থেকে এরকম কথা শুনে মুহূর্তে চমকে ওঠে স্বাধীনের মা। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে স্বাধীনের মা বলতে লাগে, কি হয়েছে? আমার ছেলে আর এখন কিরকম আছে? চিন্তা করবেন না আন্টি, এখন স্বাধীন ভালো আছে আর এখন বিপদ মুক্ত। তারপর সৌরভ স্বাধীনের মাকে হসপিটালের লোকেশন দিয়ে দেয়। একটু পর সেখানে স্বাধীনের মা বাবা চলে আসে। অন্যদিকে মারিয়া কলেজে গিয়ে স্বাধীনকে খুঁজে না পেয়ে তার নাম্বারে ফোন করে। ছেলের পাশ থেকে ফোন রিসিভ করে স্বাধীনের মা বলতে লাগে, হ্যালো। মেয়েলি কণ্ঠে শুনে
মারিয়ার বোঝার বাকি রইল না যে ফোনটা রিসিভ করেছে স্বাধীনের মা। কি বলবে বুঝতে না পেরে স্বাধীনের মাকে উদ্দেশ্য করে মারিয়া বলতে লাগে, আসসালামু আলাইকুম আন্টি, আমি স্বাধীনের বান্ধবী। ও তো প্রত্যেক দিন কলেজে আসে, আজ তো আসে নাই, তাই ফোন করেছি। আসলে মা, স্বাধীন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই হাসপাতালে। হঠাৎ এরকম কথা শুনে মুহূর্তেই চমকে যায় মারিয়া। তারপর স্বাধীনের মাকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন কিরকম আছে আন্টি স্বাধীন? আর প্লিজ একটু হসপিটালের লোকেশনটা বলবেন আমাকে। তারপর স্বাধীনের মা মারিয়াকে হাসপাতালের লোকেশনটা বলে দেয়। কিছুক্ষণ পর মারিয়া এসে দেখতে পায় স্বাধীন অজ্ঞান অবস্থায় বেডে শুয়ে আছে। এরকম অবস্থা দেখে নিজের চোখের পানি সামলাতে না পেরে সেখানে কেঁদে দেয় আর স্বাধীনের হাত ধরে বলতে লাগে, কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো, আর অভিমান করে থাকবো না তোমার সাথে, প্লিজ কথা বলো। একটা প্রয়োজনের স্বাধীনের মা কেবিনের বাইরে চলে গেছিল। একটা মেয়েকে স্বাধীনের হাত ধরে কেবিনে ঢুকিয়ে এরকম করতে দেখে মুহূর্তে অবাক হয়ে যায় স্বাধীনের মা। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে স্বাধীনের মা মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগে, কে তুমি মা? আর আমার ছেলের হাত ধরে কান্না করছো কেন? হঠাৎ মেয়েলি কণ্ঠ শুনে পিছন করে দেখে একটা মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। মারিয়ার আর বোঝার বাকি রইল না যে এটাই স্বাধীনের মা। আর মারিয়া স্বাধীনের মাকে তারা স্বাধীনের সম্পর্কের কথাটা বলে দেয়। একটু পর মিটমিট করে স্বাধীন তাকায়। স্বাধীন তাকিয়ে মারিয়া আর তার মাকে সামনে দেখে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি কোথায়? তুমি এখন হসপিটালে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর তোমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এইভাবেই কেটে যায় হাসপাতালে 15 দিন। এই 15 দিন মারিয়া স্বাধীনের কাছ থেকে একটু সরেনি। মারিয়ার বাবা মাও এসে স্বাধীনকে দেখে গেছে। মেয়ের এরকম কীর্তি দেখে মারিয়ার মা বাবার বোঝা বাকি রইল না যে মারিয়া স্বাধীনকে ভালোবাসে। মা বাবা বুঝে গেছে যে মারিয়া স্বাধীনকে ভালোবাসে, ইভেন ওরা দুজন দুজনকে ভালোবাসে। তারপর স্বাধীনের মা বাবা আর মারিয়ার মা বাবা কেবিন থেকে বাইরে বেরিয়ে তাদের ব্যক্তিগত পরিচয় পর্ব শেষ করে তাদের বিয়ের বিষয়ে কথা বলে নেয়। তখনই মারিয়ার বাবা বলতে লাগে, স্বাধীন একটু সুস্থ হোক, তারপর ওদের বিয়ের কথা আগাবো। আর হ্যাঁ, স্বাধীনকে একটা পুলিশের জব দিয়ে দিব, এতেও বেকারত্ব থাকবে না ওর। 4 মাস পর বাসর ঘরে বসে আছে মারিয়া বউ সাজে। স্বাধীন বাসর ঘরে ঢুকতে লজ্জা পাচ্ছে। লজ্জা ঠেলে সরিয়ে বাসর ঘরে ঢুকে পড়ে সে। তারপর মারিয়ার খাট থেকে উঠে স্বাধীনের পায়ে হাত দিয়ে সালাম করতে লাগে। তখন স্বাধীন মারিয়ার হাত ধরে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগে, কি করছো পাগলি মেয়ে? পায়ে কখনো সালাম করবে না? তোমার স্থান তো আমার বুকে। তারপর মারিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন কোনো দুষ্টুমি না, আগে 2 রাকাত নফল নামাজ পড়ে নেব, তারপর সকল দুষ্টুমি। তারপরও তারা দুজন নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ হতেই মারিয়া গিয়ে খাটে বসে পড়ে। অমনি স্বাধীন গিয়ে মারিয়ার পাশে বসে পড়ে। স্বাধীন চট করে মারিয়ার গালে চুমু দিয়ে দেয় এবং জড়িয়ে ধরে শুয়ে পড়ে এবং মুহূর্তেই হারিয়ে যায় ভালোবাসার এক অসীম সাগরে। এইখানেই গল্পটা সমাপ্ত করলাম। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে আবার একটি নতুন মাফিয়া গল্প নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।